এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ মনিরুজ্জামান। ওনার বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলায়। উনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। গাজীপুরে একটি গার্মেন্টসের আইটি সেক্টরে উনি কর্মরত রয়েছেন। পাশাপাশি বিএসসি করছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। উনি বর্তমানে 8ম সেমিস্টারে রয়েছেন। এটি ওনার পাঠানোর প্রথম ঘটনা। মূলত ওনার নানার সাথে ঘটনাটি ঘটেছিল। ওনার নানার পুরো নাম বলতে নিষেধ করেছেন, তবে আংশিক বললাম খলিফা। খলিফা নামে উনি বেশি পরিচিত ছিলেন, কেননা উনি একটা সময় দর্জির কাজ করতেন আর পাশাপাশি মসজিদে ইমামতি করতেন। যেহেতু দর্জি হিসেবেও যথেষ্ট পরিচিত উনি ছিলেন, আর যেহেতু মসজিদের ইমাম ছিলেন, এই দুটো কারণেই বহু মানুষ ওনাকে চিনতেন। তাছাড়া উনি টুকটাক ঝাড়ফুঁকও করতেন। ঘটনাটার সময়কাল 1971 সালের আগেই হবে। তখন নানা বিয়ে করেছেন, ছেলে মেয়েও হয়েছে। ওনার বয়স তখন 35 কি 36 বছর হবে। ইমামতির সাথে সাথে তো এই দর্জির কাজ করছেন, আর ঝাড়ফুঁক তো করতেন, তবে ছোটখাটো কাজগুলো জানতেন। আর যেহেতু জিনে ধরা, ভূতে ধরা রুগীর ঝাড়ফুঁক করলে মাঝে মাঝেই কিন্তু ছোটখাটো ভয়ের ঘটনার মুখোমুখি হতে হয়। এটা উনিও হতেন। যেমন উনি রাতের বেলা একা একা আসছেন, দেখলেন যে রাস্তার পাশে কিছুটা দূরে একটা লম্বা অবয়বকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে রাস্তা থেকে খুঁটে খুঁটে কিছু একটা খাচ্ছে। তো দূর থেকে বিশ্রীভাবে হেসে দিয়ে নানাকে বলতো, কি রে খলিফা, খাবি নাকি? কটকটি খাবি? আয় খা। আসলে সে নোংরা আবর্জনা খাচ্ছে। নানার সাথে একজন কবিরাজের পরিচয় ছিল। নানা তাকে ওস্তাদ বলে ডাকতেন। মাঝে মাঝে সেই কবিরাজকে নানা বলতেন যে, ওস্তাদ জি, আমাকে একটু কবিরাজি শেখান না। ওস্তাদ তখন বলেন, না রে, তুই যেভাবে আসিস ওভাবেই থাক, পরিবার নিয়ে আসিস, ভালো আসিস, এগুলো শেখার দরকার নাই, আর তোর সাহস কম, দরকার নাই। নানা তো নাছর বান্দা, উনি তো শিখতে চান। নানা যখন খুব বেশি করে ওনাকে ধরেন, দু একটা সূরা শিখিয়ে দেন। তখন নানা বলেন যে, এই সূরাগুলো তো আমার মুখস্থই আছে, আমি তো এগুলো পারি, এগুলো শিখে আমি কি করব এখন? আপনি অন্য কিছু শেখান, বড় কিছু শেখান, যাতে আমি বড় একজন কবিরাজ হতে পারি। আমি তো আর খারাপ কিছু শিখছি না, ভালো কিছুই শিখবো, যাতে করে মানুষের কাজে লাগে, মানুষের উপকারে লাগে। তখন ওই ওস্তাদজি বলতে, না রে বাবা রে, আমি যা শেখাই তা শেখ আগে। তাছাড়া তোর ভিতরে ভয়ের একটা অনুভূতি বেশি দেখা যাচ্ছে, তুই সব কিছু পারবি না, এত সাহস তোর নাই। না না, এই কথা শোনার পর আরো বেশি ওই ওস্তাদজিকে চেপে ধরেন যে শেখাতেই হবে, আমার সাহস আছে। একদিন বলে, আচ্ছা ঠিক আছে, তুই অমুক দিন, মানে একটা রাতের কথা বলেন আর কি, যে ওই দিন আয়, ওই দিন দেখবো তোর কত সাহস, দেখি ওই দিন তোকে কিছু শেখানো যায় কিনা। নানা তো ওই রাত্রে ওই ওস্তাদজির বাড়িতে চলে আসেন। দুজনের বাড়ির যে দূরত্ব, এটা যে খুব বেশি ছিল তা না, হয়তো আধা কিলোমিটার বা ম্যাক্সিমাম 1 কিলোমিটারের মতো ছিল আর কি। এসে দেখেন ওই ওস্তাদজি দড়ি বানাচ্ছেন, পাট দিয়ে দড়ি বানাচ্ছেন। নানাকে দেখে ওস্তাদজি বলে, না খলিফায়, আমার সাথে দড়ি বানা। তো দুজন মিলে দড়ি বানাচ্ছেন, এরকম অনেকক্ষণ ধরে দড়ি বানাচ্ছেন। তখন নানা বলছেন যে, ওস্তাদজি, আসলাম তো কবিরাজি শিখতে, আপনি আমাকে দিয়ে দড়ি পাকাচ্ছেন কেন? দড়ি দিয়ে কি করব? তখন ওস্তাদজি বলছেন, আরে সেই কাজের জন্যই তো দড়ি পাকাচ্ছি। এরপর ওস্তাদজি এক টুকরা বাঁশকে কয়েকটা ভাগে ভাগ করলেন, মানে আমরা যেটাকে বলি ফেরে ফেলা আর কি। তো এটা দিয়ে উনি খুঁটো তৈরি করলেন। খুঁটো হচ্ছে এই যে আমরা অনেক সময় দেখি যে গরু বা ছাগল যখন মাঠে ঘাস খাবার জন্য বেঁধে রাখা হয়, তখন কিন্তু মাটিতে একটা বাঁশের লাঠি পুঁতে দেওয়া হয়, যার নিচের অংশ মানে সুচালু থাকে আর কি। এই সুচালু অংশটা কিন্তু মাটির নিচে গেঁথে দেওয়া হয়, আর উপরের অংশে দড়ি বাঁধা থাকে, যাতে করে গরু ছাগল দূরে কোথাও চলে যেতে না পারে বা পালিয়ে যেতে না পারে। তো উনি আবার এইটা বানাচ্ছেন, নানাও সহযোগিতা করছেন। এভাবে অনেকক্ষণ হয়ে যায়। নানা বেশ বিরক্তই হচ্ছেন, যা আসলাম কবিরাজি শিখতে, দড়ি পাকালো, আবার খুঁটো বানালো 4টা, ঘটনাটা কি? তো ওই সময় কিন্তু নানা যেখানে থাকতেন, এটা কিন্তু সিরাজগঞ্জে আর কি, যমুনার একদম তীরে ওনারা ছিলেন ওই সময়। এরপর ওই যে ওস্তাদজি, উনি বলেন যে, কাজ হয়েছে, চল।
এখন যাওয়া যাবে। কবিরাজ হাঁটা শুরু করলেন, নানা পিছু পিছু হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে যমুনা নদীর কাছাকাছি চলে আসেন। একটা জায়গায় আসেন, ওখানে অবশ্য কোনো জনবসতি ছিল না, মানে ফাঁকা জায়গা, চর আর কি। ওখানে আসার পর নানা দেখলেন যে কবিরাজ মাপ নিয়ে ওই যে 4টা খুঁটো তৈরি করা হয়েছিল, 4টা খুঁটো সমান দূরত্বে চারপাশে গাড়লেন। চারপাশ বলতে একটা চতুর্ভুজ আকৃতি হয়েছে। এই চতুর্ভুজটা আবার কিন্তু বর্গাকৃতির। এরপর ওই যে যে দড়িগুলো পাকানো হয়েছে, এই দড়িগুলো এই 4টা খুঁটির সাথে পেঁচিয়ে দিলেন এমন ভাবে যে চারদিকে একটা শেপ হয়ে গেল। এই দড়িগুলো প্রত্যেকটা খুঁটিকে ঘিরে রেখেছে, তবে কিন্তু এটা বৃত্তাকার হয়নি, চতুর্ভুজ আকৃতির হয়েছে। এরপর কবিরাজ হাতে একটা তসবি নিয়ে মাঝখানে বসে গেলেন আর নানাকে বললেন যে শোন, তুই যা, এখন নদীর ভিতরে নাম, তুই বুক পর্যন্ত নামবি। নামার পর দেখবি তোর পায়ের কাছে কিছু একটা ঠেকবে, ওটা একটা কঙ্কাল, ওটার গলায় একটা কলসি বাঁধা রয়েছে। তোর পায়ের কাছে যখনই ওটা ঠেকবে তখনই দেখবি এই কঙ্কালটা নড়াচড়া শুরু করেছে। ডুব দিয়ে এটাকে খপ করে ধরেই উপরে টানতে টানতে নিয়ে আসবি। এটা আসতে চাইবে না, তারপরও তোকে আনতে হবে। নানা তো বললেন যে এই একটা কাজ করব, পানিতে নামবো, আবার কঙ্কাল। উনি কেমন যেন একটু মুচড়ামুচড়ি করছিলেন। তখন ওই কবিরাজ বললেন, মানে ওই উস্তাদজি বললেন, কি সাহস হচ্ছে না? খুব তো আমাকে বিরক্ত করতি, এটা শেখান এটা শেখান, কই এখন তো সাহস গেল কোথায়? তখন নানা আবার একটু সাহস সঞ্চয় করলেন, বললেন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। নানা আস্তে আস্তে নদীর ভেতরে নামলেন। ভয়ই পাচ্ছিলেন। প্রথমে কোমর পর্যন্ত নেমেছেন, পেছন থেকে আবার ওনার উস্তাদজি বলছে, এই বেটা আরো নাম, ভেতরে নাম আরো। ধমক খেয়ে আর একটু নামছেন, পেছন থেকে বলছে হয় নাই, আরো নাম। যখন বুক পর্যন্ত নেমেছেন তখন কবিরাজ বলছে যে এখন ওখানে ঠায় দাঁড়িয়ে থাক, তোর পায়ের কাছে সে জিনিসটা ঠেকবে, এখন আমাকে আর ডাকবি না, আমি এখন কোনো কথা বলবো না। এরপর কবিরাজ কিন্তু কথা থামিয়ে দিয়ে উনি তসবি পড়া শুরু করেছেন। হঠাৎ করে নানার মনে হলো পায়ের কাছে কিছু একটা ঠেকেছে। কঙ্কালের বুকের খাঁচা যেরকম থাকে, সোজা কথা হচ্ছে কোন একটা মানুষের কঙ্কাল যেরকম হয়, এরকম একটা কঙ্কাল তার পায়ের কাছে এসে ঠেকলো। নানা তখন পা দিয়ে টাচ করে দেখছেন যে জিনিসটা আসলে কেমন। তখন বুঝতে পারলেন যে কঙ্কালের গলার কাছে একটা দড়ি বাঁধা, আর ওই দড়ির সাথে একটা কলসও রয়েছে। তবে এই কলসটা কি মাটির নাকি পিতলের না কিসের তৈরি এটা উনি বুঝতে পারছিলেন না। হঠাৎ করে হলো কি, ওই কঙ্কালটা নড়ে উঠল। নানা এবার পেয়েছেন ভয়, নানা দ্রুত ওখান থেকে উপর দিকে উঠে আসছেন। কবিরাজ তখন উনি ওনার যে রিচুয়ালটা এটা থামিয়ে বলছেন, কিরে বেটা খালি হাতে উপরে উঠলি কেন? তখন নানা বলতেছেন যে আমার তো ভয় লাগছে। তখন ওই কবিরাজ বলতেছেন, এখন তো এ কথা বললে হবে না, ওই জিনিসটাকে তোকে উপরে তুলে আনতেই হবে। ওটা উপরে তুলে না আনা পর্যন্ত তুই আমি কেউ এখান থেকে যেতে পারবো না, গেলে আমাদের দুজনই মৃত্যু অনিবার্য, আনতেই হবে। আবার নাম। নানা ভয়ে ভয়ে আবার নামছেন। নামার পর আবারও যখন উনি বুক পর্যন্ত পানিতে নেমেছেন, পায়ের কাছে আবার ওই জিনিসটা এসে ঠেকেছে। নানা এবার ডুব দিয়ে ওই জিনিসটাকে খপ করে ধরছেন। যখনই খপ করে ধরছেন তখন ওই জিনিসটা পানির মধ্যেই ছোটাছুটি শুরু করেছে। নানা তো ছাড়েন না, নানা টানতে টানতে উপরের দিকে নিয়ে আসছেন। পানির ভেতরে থাকা অবস্থায় ওটা ছোটাছুটি করলেও নানাকে কিন্তু কোনো আঘাত করেনি, কেননা ওটা তো একটা কঙ্কাল ছিল। কঙ্কালের যে নখ হয়, মানে হাড় যেটা, এটা দিয়ে যদি নানাকে আঘাত করতো তাহলে তো নানার শরীরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো আর কি। ওটা এমনিতে ছোটাছুটি করছিল, নানার শরীরে কোনো আঘাত করেনি। তো নানা ওটাকে ধরে টানতে টানতে উপরের দিকে আনা শুরু করেছেন। তখন মনে হলো যে এইটার শক্তি আস্তে আস্তে শুধু বাড়ছে, কোনোভাবেই চূড়ান্তভাবে মাটির উপরে আনা যাচ্ছে না। একটা পর্যায়ে উনি ছেড়েই দেন ওইটাকে। মানে খেয়াল করেন ওই জিনিসটা হামাগুড়ি দিয়ে খুব দ্রুত আবার পানির ভেতরে চলে গেল, গলার সাথে কিন্তু কলস বাঁধা। তখন আবার পেছন থেকে কবিরাজ বলছেন, আরে সর্বনাশ হয়ে গেল রে, আরে ওই জিনিসটাকে যেতে দিস না, ধর বেটা ওইটাকে, নাহলে কিন্তু আমাদের দুজনের জীবন শেষ।
নানা আবার ওটার পিছু নিয়েছেন, ততক্ষণে কিন্তু পানির মধ্যে নেমে গেছে। তখন কবিরাজ ওই জায়গা থেকে উঠে বাইরে এসেছেন, এসে বলতেছেন যে বাবা রে, এখন কিন্তু আমাদের ফেরত যাওয়ার আর কোনো পথ নাই, আমাদের হয় এইটাকে উপরে তুলে আনতে হবে, না হলে আমাদের মৃত্যুবরণ করতে হবে, আর এই কাজটা তোকেই করতে হবে, এখন বুঝে দেখ কি করবি। এবার নানা বলেন ঠিক আছে, এইবার আমি ওটাকে তুলেই আনবো। তখন কবিরাজ বলেন এবার তুলে আনাটা কিন্তু এতটা সহজ হবে না, কারণ দুইবার কিন্তু তুই ব্যর্থ হয়েছিস, এবার কিন্তু খুব শক্ত করে ধরতে হবে এটাকে। আবার কবিরাজ ওই চার কোনা ওই শেপের মধ্যে গিয়ে বসেন, আবার ওজিফা করতে শুরু করেন। এবার ইশারা দিয়ে বলছেন যা এবার নাম, এবার কিন্তু গলা পর্যন্ত নামতে হবে, মানে পানির মধ্যে গলা পর্যন্ত নেমে যেতে হবে, গলা পানিতে। নানা নেমে গেলেন। তখন অবশ্য পায়ের কাছে কিছু এসে ঠিক ছিল না। 5-7 মিনিট পর নানার পায়ের কাছে আবার ওই জিনিসটা এসে ঠেকে। তখন নানা ডুব দিয়ে ওটাকে ধরছেন একদম জুত মতো। এইবারে নানা তো আর কোনোভাবেই ছাড়েন না, টানতে টানতে উপরে নিয়ে আসছেন। উপরে নিয়ে আসার পর ওটা তো ছটফট করছে, চলে যাবার চেষ্টা করছে, নানা তো একদম চেপে ধরে রেখেছেন। তখন ওই কঙ্কালটাকে ভেতরে রাখতে বলেন, মানে উঁচু করে এই যেই চার কোনা যে শেপটা তৈরি করা হয়েছে এর ভেতরে আনতে বলেন। ওটাকে নিয়ে আসেন নানা। আনার পর কবিরাজ তখন ওইটাকে বলতেছেন, ওই কঙ্কালটাকে, কিরে ওকে কিছু শিখাস না কেন? তখন কঙ্কাল মানুষের মতো কথা বলে ওঠে। তখন সে বলে ওঠে, ওকে আর কি শিখাবো, এমন ভীতু লোক নিয়ে আসছিস তুই, তোর কি বুদ্ধি শুদ্ধি নাই? এই জন্য আমাকে ডাকছিস এইরকম ভীতু লোককে কোনো কিছু শেখানোর জন্য? আমার তো ইচ্ছা ছিল ওকে আমি কিছু শেখাবো, তো লোক ভালো, ওকে আমি এমন কিছু শেখানোর জন্যই আসছিলাম যেটা শিখলে তোর থেকে বড় কবিরাজও হয়ে যেত, কিন্তু ওর তো সাহস নেই, ও আমাকে রাখতে পারবে না, অযথা আমাকে ডেকে নিয়ে আসলি, নে আমাকে এখন যেতে দে, আর বেশি জ্বালাতন করিস না। এই কথা শোনার পর তখন ওই কবিরাজ বলেন যে আসলেই তুই ঠিকই বলছিস, আচ্ছা যা তুই চলে যা। এরপর কঙ্কাল কি করলো, হামাগুড়ি দিয়ে আবার নদীর দিকে যেতে শুরু করলো এবং পানির মধ্যে গিয়ে মিলিয়ে গেল। আর ওই জিনিসটা যাবার আগে অবশ্য বলে গিয়েছিল যে ওকে আমি কোনো কিছু শেখাতে পারবো না, কারণ এই জিনিসটার ভারও নিতে পারবে না, তুই যেটা জানিস তার থেকে কিছুটা ওকে শিখিয়ে দিস, আমার কোনো আপত্তি নেই। তখন কবিরাজ এটাতে সম্মতি দিয়েছিলেন। এরপর তো ওই কঙ্কালটা চলে গেল পানির মধ্যে। তো নানা কিন্তু বড় ধরনের একটা সুযোগ হাতছাড়া করেছেন, কারণ ওনার সাহস ছিল তুলনামূলকভাবে কম। মানে এই কাজের জন্য যে ভয়ঙ্কর সাহসের দরকার হয়, ওনার ভিতরে কিন্তু এই সাহসের কিছুটা হলেও ঘাটতি ছিল। উনি ভয় পেয়ে গিয়েছিলেন ওইখানে, যার কারণে চূড়ান্তভাবে উনি কিছু শিখতে পারেন নাই। তবে ওনার ওস্তাদ ওনাকে কিছুটা শিখিয়েছিলেন, সেটা দিয়েই উনি মোটামুটি ঝাড়ফুঁক করতেন। আল্লাহর রহমতে কিছু ক্ষেত্রে সফল হতেন, সবসময় যে হতেন তা না, মাঝে মাঝে ব্যর্থও হতেন। তো এই যে ঝাড়ফুঁক করতেন, এই কারণে মূলত রাতের বেলা মাঝে মাঝে কিছু জিন ওনাকে বিরক্ত করতে আসতো, তবে বড় ধরনের কোনো সমস্যা করতো না। আর নানা ছোটোখাটো ঝাড়ফুঁক করতেন, তো যার কারণে অনেক বড় ধরনের সমস্যাও ওনার হয়নি আল্লাহর রহমতে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মনিরুজ্জামান ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। দারুণ একটি ঘটনা পাঠিয়েছেন। সত্যি আমি কল্পনা করছিলাম যে পানির মধ্যে কেউ একজন নামলো, এরপর কঙ্কাল পায়ের কাছে এসে ঠেকে গেল, সেই কঙ্কালের গলায় আবার কলস বাঁধা। এটা শুনে মনে পড়ে গেল যে অনেক সময় অনেকেই গলায় কলসি বেঁধে পানিতে আত্মহত্যা করতেন। এটা কি এমন কোনো কিছু, নাকি এমন কোনো কিছুর সাথে এটার মিল রয়েছে? হতে পারে, আবার নাও পারে, বিষয়টা যেহেতু আমরা ক্লিয়ার নই। মনিরুজ্জামান ভাই কিন্তু বর্তমানে গাজীপুরের কোনাবাড়িতে রয়েছেন বলে জানিয়েছেন, তবে ওনার মেইন যে বাড়িটা এটা বগুড়ার শেরপুরে আর কি। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার, তো উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি যার কাছ থেকে শুনেছেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ভাই কিন্তু বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। ঘটনাটি যে জায়গায় ঘটেছে, জায়গাটা খুবই স্পর্শকাতর একটা জায়গা, যার কারণে আমরা জায়গার এক্স্যাক্ট লোকেশনটা বলছি না, তাহলে অনেকেই বুঝে যাবেন, আর এক্স্যাক্ট লোকেশনটা বলাটাও আমাদের জন্য উচিত হবে না। এই যে আমাদের সিয়াম ভাই,
উনি এই ঘটনাটি মূলত শুনেছিলেন 2023 সালের দিকে। এখন যেখানে মিরপুর 12 বা পল্লবী, যেটা ওখানে যে মেট্রো রেলের স্টেশন রয়েছে ওইটার কাছাকাছি কিন্তু একটা খেলার মাঠ রয়েছে। তো এই যে সিয়াম ভাই কিন্তু প্রতিদিন ভোরবেলা খেলাধুলা করতে যেতেন। ওই সময়ে ওনার বন্ধুরা সহ আরও বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সেখানে আসতেন, খেলাধুলা করতেন। একদিন হলো কি, সকালবেলা খুব বেশি লোক আসেনি, হালকা একটু খেলাধুলা করে বসে বসে ওনারা গল্প করছিলেন। তখন এই যে আবদুল্লাহ ভাই যিনি, উনি একটা গল্প করেন, ভয়ের ঘটনা আর কি, যেটা উনি দেখেছিলেন। তো উনি বলেন যে 2018 সালের ডিসেম্বর মাস, তখন কিন্তু শীত পড়েছে, আর মাসখানেক পরেই ওনার এসএসসি পরীক্ষা ছিল, অর্থাৎ 2019 সালের শুরুর দিকে ওনার এসএসসি পরীক্ষা। রাত জেগে লেখাপড়া করতেন উনি। আর আবদুল্লাহ ভাইয়ের বাবাও কিন্তু সেনাবাহিনীতে কর্মরত। ওই সময় ঢাকার ইসিবির কাছে একটা জায়গায় ওনারা থাকতেন। আবদুল্লাহ ভাইয়েরা যেই বাসায় থাকতেন ওটা ছিল 9 তলা, ওনারা থাকতেন ওই বিল্ডিং এর 7 তলাতে। একদিন রাত 11:15 কি 12টার দিকে আবদুল্লাহ ভাই ছাদে উঠেছেন। ওনার আবার ওই সময়ই একটা বদ অভ্যাস হয়ে গিয়েছিল ধূমপান করার। ছাদে উঠে ধূমপান করবেন। ওই সময় অবশ্য ওনার বাবা, উনি একটা প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে গিয়েছিলেন, যার কারণে বাসায় ওনার বাবা ছিল না। রাতের বেলা ছাদে উঠে সিগারেট ধরানোর এই দুঃসাহসটা উনি পেয়েছিলেন আর কি। তো উনি তো ছাদে গিয়েছেন, ছাদ থেকে তো আশেপাশে সব জায়গায় দেখা যায় আর কি, ওনারা যেখানে থাকেন কোয়ার্টার এরিয়া যেটা, ওখানে যে রাস্তাগুলো রয়েছে এই রাস্তায় কিন্তু কিছুটা দূরে দূরেই কিন্তু ল্যাম্পপোস্ট রয়েছে। উনি ছাদে ওঠার পর দেখতে পেলেন যে ওনার বাসার পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে, একটা ল্যাম্পপোস্টের নিচে একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে, মানে চুপচাপ দাঁড়িয়ে আছে, হালকা একটু নড়াচড়া করছে, তবে একা একা। উনি চিন্তা করলেন যে ঘটনাটা কি। এইখানে রাতের বেলা একজন মহিলা দাঁড়িয়ে আছেন। চিন্তা করলেন যে এখানে তো অনেক ফ্যামিলি থাকে, ওই পরিবারের কেউ হয়তো বা রাগ করে নিচে চলে আসছে। তবে উনি যতটুকু বুঝতে পারছিলেন যে এই মহিলার বয়স খুব বেশি না, হয়তো বা তার বয়স 18 থেকে 20 বা 20 থেকে 22 বছর এরকম হতে পারে। হয়তো বা মন খারাপ হয়েছে, রাগারাগি হয়েছে বাড়িতে, এই জন্য নিচে নেমে আসছে। আর ওই জায়গাটা তো সম্পূর্ণভাবে নিরাপদ, এমনটা না যে ওখানে সাধারণ লোকজন ঢুকে পড়ে, তা কিন্তু না। আর কিছু সময় পর পরে কিন্তু টহল টিম রয়েছে, তারা কিন্তু এই রাস্তায় টহল দেয়। সুতরাং এই জায়গাটা সম্পূর্ণভাবে নিরাপদ, মানে কোনো ধরনের বিপদ আপদ হওয়ার সম্ভাবনা নেই। উনি কিন্তু এই বিষয়টা দেখে খুব বেশি ভাবনা চিন্তা করেন নাই। আর ওই সময়ে ওনাদের থাকার যে জায়গাটা, এটা থেকে একটু দূরেই কিন্তু বিমান ওড়ার রানওয়ে রয়েছে। রানওয়েটা কিন্তু সচল, পরিত্যক্ত না। ওই সময় কিন্তু ওনার কোনো ভয় লাগেনি, উনি আবার নিচে চলে আসছেন। পরদিন বিকেলবেলা ওই যে জায়গাটাতে উনি যেই মহিলাকে দেখেছিলেন, ওই জায়গার পাশে কিন্তু একটা পুকুরও রয়েছে। তো ওখানে বন্ধুদের সাথে যখন গল্প হচ্ছিল, তখন কি মনে করে একা একাই উঠে ওই জায়গাটাতে চলে যান যেখানে ওই মহিলাকে উনি দাঁড়িয়ে থাকতে দেখেছেন। এরপর একা একা আবার উনি বাসায় চলে আসেন। এর ঠিক পরের দিন সন্ধ্যার কিছুক্ষণ আগে উনি ওই জায়গা দিয়ে যখন হেঁটে আসছিলেন, হঠাৎ করে পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠে ডাক আসে, আব্দুল্লাহ। এই ডাকটা শোনার সাথে সাথে উনি পেছন দিকে তাকান। তাকিয়ে দেখতে পেলেন একটা মেয়ে, মেয়েটার বয়স 20-21 বছরের মতো হতে পারে। তখন তার পরনে একটা নীল রঙের টাইপের একটা শাড়ি পরা ছিল। তখন আব্দুল্লাহ ভাইকে ওই মেয়েটা বলে, আব্দুল্লাহ শোনো, আমার নাম হচ্ছে কালিনী, আমি একটা বিপদে পড়েছি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি আমার সাথে আসো। এই বলে মেয়েটা একটা পথের দিকে যেতে থাকলো। ওখানে কিন্তু একটা ব্যারিকেড রয়েছে। আব্দুল্লাহ ভাই চিন্তা করলেন যে কোথাকার কোন মেয়ে, আমি চিনি না, কোন ফ্ল্যাটে থাকে, কোন পরিবারের মেয়ে জানি না, হঠাৎ করে বলছে যেতে, কোনো আবার বিপদ আপদ হয় কিনা, ডেকে নিয়ে কোনো একটা বিপদে ফেলে দেয় কিনা। উনি আর কোনো কিছু না বলে উল্টো দিকে ঘুরবেন, আবার মনে হলো না যাই তো।
মনে হচ্ছে উনি একটা মোহগ্রস্ত অবস্থায় পড়ে গেছেন। উনি আবার ঘুরে ওই মেয়েটার পিছু পিছু যেতে লাগলেন। এমন সময় একজন গার্ড রাউন্ডে আসছিলেন, মানে ওনাদের যেই এরিয়ার জুড়ে ডিউটিতে থাকে কিছু সময় পর পর কিন্তু ওখানে রাউন্ডে ডিউটি দেন আর কি। তখন ওই গার্ড আব্দুল্লাহ ভাইকে বলেন, এই তুমি কোথায় যাও? আব্দুল্লাহ ভাই কিন্তু কোনো কথা বলে না, উনি কিন্তু সোজা ওই ব্যারিকেডের দিকে যেতে থাকছেন, মানে ওই দিকে হাঁটছেন। যখন কয়েকবার বলার পরও আব্দুল্লাহ ভাই কোনো উত্তর দিচ্ছিলেন না, তখন নাকি ওই গার্ড এগিয়ে এসে আব্দুল্লাহ ভাইয়ের হাতটা খপ করে ধরেন। ধরার সাথে সাথে নাকি আব্দুল্লাহ ভাই ওখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। ওখানেই কিন্তু আব্দুল্লাহ ভাইকে ওই গার্ড জ্ঞান ফেরানোর চেষ্টা করেন এবং আল্লাহর রহমতে জ্ঞান ফেরতও আসে। তখন আব্দুল্লাহ ভাই বলেন যে উনার বিল্ডিংটা কোন দিকে, কত নম্বর তলায় উনি থাকেন, কত নম্বর ফ্ল্যাটে থাকেন। তখন ওই গার্ড তাকে বাসায় দিয়ে যান। পরিবারের লোকজন আব্দুল্লাহ ভাইয়ের কাছে ব্যাপারটা জানতে চাইলে আব্দুল্লাহ ভাই বলেন যে তার শরীর খারাপ লাগছে, তাই এমনটা হয়েছে। তো এরপর থেকে একটা সমস্যা শুরু হয়ে গেল আব্দুল্লাহ ভাইয়ের সাথে। সেটা হচ্ছে প্রতিদিন স্বপ্নে আব্দুল্লাহ ভাই একটা আওয়াজ শুনতে পেতেন। আওয়াজটা ছিল এমন যে ওই যে যেই মেয়েলি কণ্ঠটা, সেই কণ্ঠটা তাকে বলছে, আমি বিপদে আছি, আমার সাহায্যের দরকার, একটু আসো। প্রথম দিকে আব্দুল্লাহ ভাই এটাকে দুঃস্বপ্ন ভাবলেও টানা বেশ কিছুদিন একই রকম স্বপ্ন উনি দেখছিলেন। এই কারণে আব্দুল্লাহ ভাই ভয় পেয়ে যান। এদিকে পরিবারের লোকজনদেরকেও ব্যাপারটা বলতে পারছেন না। যদিও বা বেশ কয়েকদিন এই স্বপ্নটা দেখার পর উনি এই স্বপ্নটা দেখাও মানে তার বন্ধ হয়ে যায় আর কি। তবে এরপর থেকে আর একটা সমস্যা শুরু হয়ে যায়, তা হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের পরিবারের সদস্যরা দেখতে পেতেন যে আব্দুল্লাহ ভাই ঘরের যে মেইন দরজা, মানে বাইরে থেকে যেই দরজা দিয়ে ঘরে ঢোকা যায় আর কি, ওই দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। কি ব্যাপার, হঠাৎ করে দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে থাকে কেন? উনি রাতের বেলা বাইরে বের হলে বাড়িতে ঠিকই উঠে আসেন, কিন্তু দরজার সামনে এসেই অজ্ঞান হয়ে যান। উনি তো যে ধূমপান করেন এটা তো ওনার বাবাকে বলতে পারছেন না, বললে তো অবস্থা খারাপ হয়ে যাবে। উনি ধূমপানের বিষয়টা বলেন নাই যে বাইরে উনি ধূমপান করতে চান। উনি এরপর এই যে ঘটনাটা, এই ঘটনাটা ওনার বাবাকে বলেন। ওনার বাবা এটা শুনে রেগে যাবার পরিবর্তে বা অন্য কিছু বলার পরিবর্তে এমন একটা বিষয় বলেন যেটা পরিবারের কেউই জানতো না। ওনার বাবা মূলত এই বিষয়টা আসলে বলেননি। উনি বলেন যে 1971 সালে আমাদের যখন মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায়, তখন পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু বিভিন্ন জায়গায় গণহত্যা চালিয়েছিল। ক্যান্টনমেন্টের এই এরিয়াতেও নাকি নির্বিচারে বাংলাদেশি যারা সৈনিক ছিলেন, তাদের পরিবার যারা ছিলেন, তাদের উপর গণহত্যা চালানো হয়। অনেকেই এখানে শহীদ হয়েছিলেন। এই সংখ্যাটা যে এক্সাক্ট কত তা আসলে বের করাটাও খুব মুশকিল হয়ে গিয়েছিল। আর পরিবারের সদস্যরা এক্সাক্ট কতজন ছিল এটা বের করা মুশকিল হয়ে গিয়েছিল। কেননা ওই সময়ে এই পাশেই, এখন যেখানে পুকুর তৈরি করা হয়েছে, এর পাশেই কোনো একটা জায়গায় গণকবর দেওয়া হয়েছিল তাদেরকে, কোনো ধরনের কোনো জানাজা করা ছাড়াই। তবে যুদ্ধ পরবর্তী সময় এই জায়গা খনন করে এই লাশগুলো তুলে ধর্মীয় রীতি অনুযায়ী কিন্তু আলাদা আলাদাভাবে কবর দেওয়া হয়েছে। তবে এমন কিছু মৃতদেহ রয়েছে এই জায়গাগুলোতে, আসলে ওই সময় খনন কার্য হবার পরও সবার সন্ধান তো আর পাওয়া যায়নি। তো এই জায়গাটা আসলে একটু নীরবই থাকে, তাই মাঝে মাঝে ভয়ের ঘটনা ঘটে যায়। তবে আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত কারো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টা এমন শোনা যায়নি। এরপর একজন ভালো হুজুরকে দেখানো হয়, হুজুর ঝাড়ফুঁক করে দেন, রুকিয়া করে দেন, আর আব্দুল্লাহ ভাইকে নিয়মিত সালাত আদায় করতে বলেন, কিছু আমলও শিখিয়ে দিয়েছিলেন। তো ঘটনা তো 2019 সালের 2018 সালের শেষ দিকে, ডিসেম্বর মাসে আর কি। তো 19 সালে যখন আব্দুল্লাহ ভাইয়ের এসএসসি পরীক্ষা শেষ হয়ে যায়, এরপর ওনার বাবা চট্টগ্রামে ট্রান্সফার হয়ে যান। তবে চট্টগ্রামে ট্রান্সফার হলেও উনি চট্টগ্রামে গেলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আব্দুল্লাহ ভাই সহ ওনার পরিবারের সদস্যরা ঢাকাতেই তাদেরকে থাকতে হতো। তখন ওনার বাবা ওই কোয়ার্টার ছেড়ে দিয়ে মিরপুর 11 সাংবাদিক প্লট নামে একটা জায়গা রয়েছে, ওইখানে বাসা ভাড়া করে ওখানে রেখে যান। এরপর আর কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে আব্দুল্লাহ ভাইও কিন্তু আর্মিতে যোগদান করেছেন। উনি
এই ঘটনা প্রচারের অনুমতি দিয়েছেন, তবে ক্যান্টনমেন্টটা ঠিক কোনটা, কোন জায়গায়, এই বিষয়টা শুধু হাইড রাখতে বলেছেন। আমরা সেটা করেছি। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, নাম না জানা কত শহীদ মাটির নিচে ঘুমিয়ে আছে, কেউ তাদের কথা জানে না। আমরা ভুলে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদের হিসাব ঠিকই রেখেছেন। কালের গর্ভে তারা হয়তো বা হারিয়ে গেছেন, একদিন হাসরের মাঠে তারা উঠবেন। তাদের উপর যে জুলুম করা হয়েছিল এটার বিচার কিন্তু হবে। 1971 সালে কত মানুষ যে এইভাবে শহীদ হয়েছেন তার হিসাব আসলেই এখন পর্যন্ত পুরোপুরিভাবে করা যায়নি। আমরা আশা করব শহীদদের একটা সঠিক তালিকা যেন আমরা পেতে পারি, তাদের পরিবার যেন জানে যে আসলে তাদের সাথে কি হয়েছিল। অনেকে যারা সপরিবারে শহীদ হয়েছেন, তাদের যারা আত্মীয় স্বজন আছেন বা দূরে যারা আত্মীয় স্বজন আছেন, এমনও হয়েছে তাদের আত্মীয় স্বজনরাও শহীদ হয়ে গেছেন, তাদের খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নাই। আমরা তাদের পরিচয়টাও জানতে চাই, তাদের নাম ধরে দোয়া করতে চাই, তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। ধন্যবাদ জানাচ্ছি সিয়াম হাসান ভাইকে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম নাবিল ইসলাম খান। ওনার বর্তমান ঠিকানা ঢাকা জেলার উত্তর বাড্ডার সাতারকুল রোডের পশ্চিম পদরদিয়াতে। ওনার দেশের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালী ইউনিয়নের টেংরাখালী গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, ঘটনাটি উনি ওনার আম্মুর কাছ থেকে শুনেছেন। ঘটনাটি মূলত ঘটেছিল ওনার আম্মুর আপন চাচার সাথে, সেই সাথে আর একজনও ছিল যিনি হচ্ছেন ওনার আম্মুর চাচার খুব কাছের বন্ধু। ওনার আম্মুর চাচার নাম হচ্ছে শেখ শহীদুল ইসলাম, আর সেই বন্ধুর নাম ছিল বাবুল। ওনারা দুজন কিন্তু সব সময় একসাথে খেলাধুলা করতেন, দুজন খুবই অন্তরঙ্গ বন্ধু ছিল। তো ঘটনার সময়কাল 1985 সালের আশেপাশে। এই যে বাবুল চাচা আর শহীদুল চাচা, ওনারা খেলছিলেন বিকেল থেকে। খেলতে খেলতে সন্ধ্যা হয়ে এসেছে, মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। হাত মুখ ধুবেন, চিন্তা করলেন পাশে যে একটা মস্ত পুকুর রয়েছে ওখানে গিয়ে হাত মুখ ধুই। তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই পুকুরটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথা প্রচলিত ছিল। মুরব্বীরা বলতেন এই পুকুরে দিনে হোক, সন্ধ্যা হোক, রাতে হোক, বাচ্চাদের একা একা যাওয়া নিষেধ। যেহেতু ওনারা দুজন ছিলেন তাই চিন্তা করেন ওখানে যাই। তবে এই যে বাবুল চাচা, ওনার মনের মধ্যে কিন্তু ভয় কাজ করছিল। তখন ওনাদের বয়স ছিল 14 কি 15 বছর। বাবুল চাচা বলছিলেন যে সবাই তো বলে এই পুকুরে নাকি দেও আছে, ওখানে গেলে তো বিপদ হতে পারে, থাক চল কল থেকে হাত মুখ ধুয়ে আসি। তখন আবার এই শহীদুল চাচা বলছিলেন, আরে ধুর, আমরা দুজন আছি না, কিসের ভয়, চল তো যাই। কিন্তু এই যে বাবুল চাচা, উনি নাকি যেতে চাচ্ছিলেন না। অনেকটা এই শহীদুল চাচার অতি আগ্রহ এবং জোরাজুরির কারণে বাবুল চাচা ওই পুকুরের দিকে এগিয়ে যান। পুকুরের যে ঘাটটা ছিল, এই ঘাটটা কিন্তু কাঁচা ঘাট। কাঁচা ঘাট বলতে এই যে আমরা যেরকম এখন কংক্রিট দিয়ে সুন্দর করে সিঁড়ি আকারে যে ঘাট তৈরি করা হয়, তখন কিন্তু ওখানে এরকম ঘাট ছিল না। ওখানে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে এইভাবে ঘাট তৈরি করা হয়েছিল। আর পাশে আর একটা বাঁশ খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল ঢালুভাবে, ওটা ধরে ধরে যাতে ওই পুকুরে নেমে যাওয়া যায়। তো প্রথমে এই বাবুল চাচা উনি নামছেন, ওনার পেছনেই কিন্তু শহীদুল চাচা রয়েছেন। বাবুল চাচা কি করলেন, উনি ওই এক হাতে বাঁশ ধরে নিজের ব্যালেন্সটা ঠিক রেখে পা প্রথমে পুকুরের পানির মধ্যে নামিয়ে দিয়েছেন। নামানোর পর পা ধোয়া হয়ে গেছে, এবার ওনার এক হাত ধুতে হবে। যখনই উনি হাত ধোবার জন্য নিচু হয়েছেন, নিচু যখনই হয়েছেন তখনই ওনার কাছে মনে হয়েছে ওনার পা যেন কে খপ করে ধরেছে। তখন কিন্তু ওনার পা যে পানির মধ্যে বেশি ডোবানো ছিল তা কিন্তু না, গোড়ালি পর্যন্ত ডোবানো ছিল। তখন উনি বলে ওঠেন, এ শহীদুল রে,
আমার পা কিসের জন্য ধরেছে, আমাকে টানছে। এদিকে এই যে শহীদুল চাচা, উনি কিন্তু ঠিক ওনার পেছন দিকে ছিলেন। ঘাটটা এমন ছিল পাশাপাশি দুজন কিন্তু আসলে ব্যবহার করা যায় না। একজনের কাজ শেষ হলে উপরের দিকে উঠে আসলে আর একজন যেতে পারবেন। যেহেতু উনি পেছন দিকে ছিলেন, উনি আসলে কথাটা ঠিক একটা বুঝতে পারছিলেন যে আসলে সে কি বলে, মজা করছে কিনা। এরই মধ্যে শহীদুল চাচা দেখেন এই যে বাবুল চাচা অনেকটাই পুকুরের মধ্যে নেমে গেছেন। এটা দেখার পর উনি দ্রুত এগিয়ে গিয়ে এক হাত বাড়িয়ে দেন। বাবুল চাচা কিন্তু ওই হাতটা ধরতে সক্ষম হন, কিন্তু এই যে শহীদুল চাচা, উনি শরীরে এমন হ্যাঁচকা টান অনুভব করছিলেন, একটা পর্যায়ে ওনার হাতও কিন্তু ওই বাঁশ থেকে ছুটে যায়, উনিও পুকুরের মধ্যে পড়ে যান। উনি কিন্তু তার প্রিয় বন্ধুকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিলেন। আস্তে আস্তে উনিও বুক পর্যন্ত পানিতে নেমে যান। আর ওই সময় বাবুল চাচা পানির ভেতরে হারিয়ে যান। দ্রুত তখন শহীদুল চাচা উপরে উঠে পড়েন, উঠে চিৎকার চেঁচামেচি করতে থাকেন, বাড়িতে দৌড়ে যান এবং বলেন এই এই ঘটনা। আশপাশ থেকে অনেক লোকজন তখন চলে আসে। সন্ধ্যা হয়ে গেলেও তখন তো অনেকেই ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে ফেরত এসেছেন, সবাই চলে আসে। যেহেতু এর মধ্যেই প্রায় 10 মিনিট পার হয়ে গেছে, দেখা গেল পুকুরের পানি কিন্তু একদম শান্ত হয়ে আছে। সবাই বুঝতে পারলো ঘটনাটা কি হয়েছে। ওই সময় কিন্তু কেউই জাল ফেলার সাহস করেনি, কেউ নামারও সাহস করেনি, কারণ নেমে কোনো লাভ হবে না, এটা সবাই জানতো। এদিকে বাবুল চাচার পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওনারাও বুঝতে পেরেছেন ঘটনাটা কি হয়েছে। ওনারা অপেক্ষায় ছিলেন ঠিক পরদিনের, কেননা এখানে অনেক বাচ্চাই হারিয়ে গেছে, ঠিক পরদিন তারা ভেসে উঠেছে। সত্যি তাই, পরের দিন বাবুল চাচার মৃতদেহ পানিতে ভেসে ওঠে। সেখান থেকে তাকে তুলে ধর্মীয় রীতিনীতি মেনে তাকে দাফন করা হয়। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। ওই দিনের ঘটনার প্রেক্ষাপটে শহীদুল চাচা তো বেঁচে গিয়েছেন, তার 1 বছরেরও কিছু সময় পর আর একটা ঘটনা ঘটে। ওখানে আর একটা ছেলে ছিল, ছেলেটার নামটা জানা যায়নি। সে নাকি খুবই দুষ্টু ছিল আর কি, কারো কোনো কথা শুনতো না। ওর একটা অদ্ভুত অভ্যাস ছিল, তা হচ্ছে ও পানিতে সাঁতার কাটতে খুব পছন্দ করত। এটা ওর কাছে একটা নেশার মতো ছিল। এই পুকুরেও নাকি সে দীর্ঘ সময় সাঁতার কাটতো। অনেকেই তাকে সতর্ক করেছিল যে এই পুকুরে নামিস না, এখানে কিন্তু দেও আছে, কিন্তু এই ছেলেটা এগুলো বিশ্বাসই করতো না। তার মা কিন্তু অনেকবার তাকে শাসন করেছে এই পুকুরে নেমে এইভাবে সাঁতার না কাটার জন্য, কিন্তু কে শোনে কার কথা। সে ঘন্টার পর ঘন্টা এক টানা গোসল করবে, সাঁতার কাটবে, এটা তার একটা অভ্যাস হয়ে গিয়েছিল। একদিন সে গোসল করার জন্য নেমেছে, ঠিক তখনই সে দেখতে পায় একটা ভয়ঙ্কর দৃশ্য। সে দেখতে পায় পুকুরের এক কোনায় বিশাল বড় একটা মাথা, আর মাথায় অনেক বড় বড় চুল। যে চুলগুলো আবার পানিতে ভাসছে, অর্থাৎ থুতনি পর্যন্ত দেখা যাচ্ছে এই মাথাটার। আর তার যে বড় বড় চুলগুলো, এগুলো পানির উপর ভেসে রয়েছে, পানির উপর সেগুলো এলোমেলো ভাবে ভাসছে। আর এটা একটা মহিলার মাথা, চেহারাটা খুবই বিভৎস, চোখগুলো অনেক বড় বড়, তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা যখনই সে দেখেছে ও মারাত্মক ভয় পায়, দ্রুত ওখান থেকে উঠে পড়ে। ওখানে যে সে একা ছিল তা কিন্তু না। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই ছেলেটা যখন সাঁতার কাটতো সে আবার একা একা সাঁতার কম কাটতো। যখন মানুষজন থাকতো তখনই সে এরকম দীর্ঘ সময় সাঁতার কাটতো। ওখানে আরো বেশ কিছু লোকজন ছিল, এটা কিন্তু একদম দিনের বেলাতে হয়েছে আর কি। সবাইকে বলে এই দেখো দেখো, ওইখানে ভয়ঙ্কর একটা মাথা দেখা যাচ্ছে, আমি দেখছি, আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু উপস্থিত কারো চোখেই সেটা পড়ছে না, শুধু ওই তাকে দেখছে, আর কেউ তাকে দেখতে পাচ্ছে না। একটা বছর সে দেখতে পায় যে মাথাটা আবার আস্তে করে ডুব দিয়ে পানির ভেতরে চলে গেল। এই ঘটনার পর রাত থেকে তার ভীষণ জ্বর, এত জ্বর যে তার শরীরটা পুড়ে যাচ্ছে জ্বরে। ঔষধ খাওয়ানো হলো, কোনো লাভ হলো না। সবাই চিন্তা করে যেহেতু
ওই ভয়ঙ্কর মহিলাটাকে দেখে সে ভয় পেয়েছে, এই জন্যই জ্বর এসেছে। টানা 7 দিন বাচ্চাটার জ্বর ছিল, এরপরে ছেলেটা মারা যায়। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয়, কি হতে পারে এটা? কেনই বা অন্যান্য বাচ্চাদেরকে নিয়ে গেলেও একে দীর্ঘ সময় সাঁতার কাটতে দিত, আবার একদিন ভর দুপুরবেলা এই দেওটা ওকে দেখা দিল, অন্য কেউ কিন্তু দেখেনি। তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো, আবার মাথাটা পানির নিচে নিয়ে গেল। কি হতে পারে? তাকে কি কারণে সরাসরি পানির নিচে নিয়ে যায়নি, বরং জ্বর হবার কারণে সে মারা গেল? এর পেছনে কি অন্য কোনো রহস্য লুকায়িত আছে? এত বাচ্চা সেখানে মারা গেল, প্রতি বছরই একজন করে মারা যায়, অথচ এ দিব্যি সাঁতার কাটতো, কিছু হতো না। কিছু না হতে হতে একটা সময় এমন একটা ঘটনা ঘটলো যে ও নিজের চোখেই সাঁতার কাটা অবস্থায় সেই ভয়ঙ্কর দেহকে দেখতে পেল। এমন তো না যে আসলে তার জীবনী শক্তি সে শেষ করে দিয়েছিল। ঠিক 7 দিন পর সে তাকে বলি হিসাবে নিয়ে গেছে। বিষয়টা কিন্তু অমীমাংসিতই রয়ে গেল। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম লিমন হোসেন। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন, ওনার বাসা ঢাকার সাভারে। ঘটনাটি ঘটেছিল 1980 সালের দিকে, আর এই ঘটনাটি ঘটেছিল সম্পর্কে এই লিমন হোসেন ভাইয়ের চাচাতো বোন হয় এমন একজনের সাথে। তখন ওনার বয়স 15 কি 16 বছর। ওনাদের বাসার বাইরে, ওনাদের বাড়িতে ঢোকার যে মেইন প্রবেশ পথ, ওখানে বড় একটা আম গাছ ছিল। তো আম গাছে তো প্রতি বছরই অনেক আম আসে, অনেকেই সেই গাছে ওঠে, আম পাড়ে, খায়। তো এই যেই চাচাতো বোন, উনি আর ওনার বান্ধবী ওই গাছে উঠেছেন। ওনারা তো গ্রামের মেয়ে, গাছে অনায়াসেই উঠতে পারেন, অনেকেই ওঠেন আর কি ওনাদের মতো। সময়টা কিন্তু বেলা 12টার আশেপাশে হবে, এমন একটা সময়। উনি গাছে উঠেছেন, 2 কি 3টা আম ছিঁড়েছেন, তখনই নাকি উনি গাছ থেকে নিচে পড়ে যান। তবে খুব বেশি উপর থেকে উনি পড়েননি, আর নিচে যেখানে পড়েছেন ওখানে জায়গাটা একটু নরমই ছিল, বিশেষ করে ওখানে খড় বা এই টাইপের কোনো কিছু ছিল আর কি, যার কারণে আল্লাহর রহমতে খুব বেশি সমস্যা হয়নি। তবে পড়ে যাওয়ার পর পরে উনি বেহুশ হয়ে যান। গাছের নিচে কিন্তু ওনার বান্ধবী দাঁড়ানো ছিল, মানে উনি উপর থেকে আম ছিঁড়ছিলেন, নিচে ফেলছিলেন, ওনার বান্ধবী সেটা ধরছিল। এদিকে হঠাৎ করে নিচে পড়ে গেছেন, দেখা যাচ্ছিল, মানে ওনার বান্ধবী তো উপর থেকে যে উনি আম ছিঁড়ছেন এটা দেখছিল, একদম স্বাভাবিক। হঠাৎ করেই নিচে পড়ে যান। তো নিচে পড়ার পর যখন বেহুশ হয়ে গেছেন, উনি তো দৌড়ে চলে গেছেন খবর দেবার জন্য। বাড়ির সদস্যরা সেখানে এসে এই আপাকে ভেতরে নিয়ে যান। এদিকে ওনার হুশ আর ফেরে না, অনেক চেষ্টা করা হচ্ছে, জ্ঞান ফিরছে না। প্রায় 5 কি 6 ঘন্টা পর ওনার জ্ঞান ফেরত আসে। যেই না জ্ঞান ফেরত এসেছে, সাথে সাথে উনি এক দৌড় দিয়ে আবার সেই আম গাছে উঠে গেছেন। এদিকে বাড়ির পেছনে থাকা এই আম গাছে যখন উনি উঠে গেছেন, লোকজন তো যারা ছিলেন আর কি ওই আম গাছের আশেপাশে হোক বা ওনার বাড়ির সদস্য যারা হোক, তারা তো এটা দেখলেন। বাড়ির সদস্যরা তো পিছন পিছন দৌড় দিয়েছেন, আর বাইরে যারা ছিলেন তারা দেখেন যে এই মেয়েটা আগে আম গাছের কাছে আসলো, এরপর এমন ভাবে আম গাছে উঠেছে, এটা দেখে ওই সময় আশেপাশে যারা ছিল তারাও ভয় পেয়ে গেছেন। ইতিমধ্যেই বাড়ির সদস্যরা ওখানে চলে আসেন। আসার পর দেখেন যে উনি উল্টো হয়ে আম গাছে উঠছেন, অর্থাৎ আমরা যেভাবে গাছে উঠি সেভাবে উঠছেন না, মাথার নিচ দিক দিয়ে পা উপরের দিকে দিয়ে আম গাছে উঠছেন, ঠিক উল্টো ডিরেকশনে। এটা কিন্তু কারো পক্ষেই সম্ভব নয়। উনি কি করলেন, গাছে উঠে একটা ডালের উপর বসে পড়লেন, আর সম্পূর্ণ ভিন্ন এক কণ্ঠে উনি চিৎকার করে বলছেন, এই সবাই এখান থেকে যা, কেউ এখানে আসবি না, যদি আসিস এরে তো নিয়ে যাবই, সেই সাথে বাড়ির একটাকেও কিন্তু আস্ত রাখবো না, সবগুলোরে নিয়ে যাব, এরে যেখানে পাঠাবো তোদেরকেও সেখানে পাঠাই দিব, যা এখান থেকে যা। এমন ভয়ঙ্কর
বাজখাই কণ্ঠ শোনার সাথে সাথে গাছের নিচে দাঁড়িয়ে থাকা সবাই কিন্তু মারাত্মক ভয় পেয়ে যান। কিন্তু কিছু তো একটা করতে হবে। এর মধ্যে সাহসী একজন লোক, উনি গাছে উঠতে শুরু করেছেন। এদিক থেকে গাছের উপরে থাকা এই যে আপা, উনি তো হুঙ্কার দিচ্ছেন, হে খবরদার গাছে উঠবি না। কে শোনে কার কথা? সাহসী ওই ব্যক্তি গাছে উঠে যখনই ওই আপাকে টাচ করেছেন, সাথে সাথে উনি অজ্ঞান হয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে উনি সাথে সাথে ওই আপাকে ধরে ফেলেছিলেন। এরপর আরো কয়েকজন গাছে ওঠেন, তারপর ওনাকে ধরে ধরে নিচে নামানো হয়। এরপর বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর যখন জ্ঞান ফেরে, ওনার আচার আচরণ স্বাভাবিক হয়ে যায়। ওনাকে জিজ্ঞেস করা হয় ঘটনাটা কি হয়েছিল। তখন উনি বলেন যে উনি আম গাছে যখন ওঠেন, ওঠার পর তার কাছে শুধু এতটুকু মনে হয়েছে কে যেন তার ঘাড় এবং মুখের যে চোয়াল এটা পেঁচিয়ে চড় দিয়েছে। এই চড় দেবার পর ওনার কিছুই মনে নাই। তো ওই রাতে তো আর কিছু হয় না। তবে মেয়ের বাবা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর একটা কালো ছায়া চলে আসে, এসে বলছে, কি ভেবেছিলি আমার হাত থেকে বাঁচাতে পারবি না? তোদের ভাবনা ভুল। একে তো আমি নিয়ে যাবই, যেই আমাকে বাধা দেবে তাকেই আমি শেষ করে দিব। এটা দেখার সাথে সাথে ওনার ঘুমও ভেঙে যায়। ওই রাত্রে উনি কাউকে কিছু না বললেও সকাল হলেই সবাইকে বিষয়টা বলেন। সবাই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে দেখে। এদিকে সকাল হতেই এই যে আপা, উনি চিৎকার করে বলতে থাকেন, এ আমারে নিয়ে গেল রে, আমারে নিয়ে গেল, কেউ আমারে বাঁচাতে পারলো না রে, আমারে নিয়ে গেল। এইভাবেই করে উনি চিৎকার চেঁচামেচি করে বলছেন। এদিকে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। তখন এই মেয়েটার যিনি বাবা, উনি রাজবাড়িতে ওই সময়ে একজন ভালো হুজুর ছিলেন, তার নামটা আসলে বলতে পারেননি, লিমন হোসেন ভাই যে উনি কে ছিলেন, তার কাছে নিয়ে যাওয়া হয়। উনি দেখে বললেন যে সমস্যাটা ওই গাছে, এখন ওই জায়গায় যেতে হবে, তাহলে হয়তোবা সমস্যার সমাধান করা যেতে পারে। তো উনি ওখানে যান, রুগীদের সাথেই উনি আবার ওই বাড়িতেই যান। উনি গাছের নিচে বসে রুকিয়া শুরু করে দেন, আর জিনটাকে হাজির করলেন ওই আপার উপরে। তখন ওই জিনটা বলে যে ও যে প্রতিদিন স্কুলে যায়, এই রাস্তা দিয়ে ওকে আমি দেখি, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ও আম গাছে উঠে আমার শরীরে পা দিয়েছে, আমাকে অসম্মান করেছে, ওর তো আর নিস্তার নাই। তখন হুজুর বলেন, এই তোদের একটা সমস্যা। এই বেটা, তোকে কি ও দেখেছে? তুই ভর দুপুরে এই আম গাছে কি করিস? এরা তো আম গাছে উঠবেই, আম পাকার সময় হয়েছে, আম পারবেই। তুই শুয়ে থাকলি না বসে থাকলি না ঘুমিয়ে থাকলি না ঝুলে থাকলি, এইটা তো ওদের দেখার বিষয় না। ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমার কাজ আমি শুরু করব। তখন ওই জিনটা বলে, না, এইভাবে আমি যেতে পারবো না, তাহলে তো আমার সম্মান থাকে না। তখন হুজুর বলেন যে ঠিক আছে, বুঝতে পারছি আসলে তুই কি চাস, এই ধরনের চাওয়াচাওয়ির সাথে আমি পরিচিত, কি দিতে হবে বল, এমন জিনিস বলবি যা এদের দেওয়ার সামর্থ্য আছে, এর বাইরে কিছু বললে দেয়া তো হবেই না, উল্টো তোকে আমি সাহায্য করব। তখন নাকি ওই জিনটা বলে, আচ্ছা ঠিক আছে, দুটো পাঠাই না হয় দে, এটা তো ওরা দিতে পারবে। তখন হুজুর বলেন, আচ্ছা ঠিক আছে, যা, তাই দেয়া হবে, আর কখনোই এই মেয়েকে বিরক্ত করবি না। সে রাজি হয়, এরপর নাকি চলে যায়। তো ওই দিনই নাকি ওই গাছের নিচে দুটো পাঠা জবাই করে রেখে দেওয়া হয়। সেই পাঠার অস্তিত্ব কিন্তু আর কোনো অবস্থাতেই পাওয়া যায়নি। তবে আল্লাহর রহমতে ওই আপার আর কোনো সমস্যা হয়নি। তার পরবর্তীতে বিয়ে হয়েছে, ওনার সন্তানাদি হয়েছে, সেই সন্তানাদিও বড় হয়েছে, উনি এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সাধারণ বলেই মনে হয়। তারপরও এই ঘটনাগুলো কেন আমরা বারবার শেয়ার করি? কারণ এই ঘটনাগুলোর মধ্যে কিন্তু শিক্ষণীয় একটা ব্যাপার রয়েছে। আমরা সবসময় বলি এমন কিছু সময় রয়েছে, এই সময়গুলোতে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এই সময়গুলোতে নারী এবং শিশুরা বেশি আক্রান্ত হয়ে থাকে, সন্ধ্যার সময় আর ভর দুপুরবেলা। এই সময়গুলোতে খোলা চুলে
এলোমেলোভাবে হাঁটাহাঁটি করা ঠিক না, গাছে ওঠা ঠিক না। আর একটা বিষয় কিন্তু আমরা হর হামেশাই রাতের বেলা করে থাকি, হাতে টর্চ লাইট নিয়ে যখন আমরা কোনো গাছের নিচ দিয়ে আসতে থাকি, হুট করে আমরা টর্চ লাইটটা কিন্তু উপরের দিকে ধরি। এটা কিন্তু অনেকেরই বদ অভ্যাস রয়েছে। এই অভ্যাসটা কিন্তু পরিবর্তন করা খুবই খুবই জরুরি। হঠাৎ করে এভাবে যদি গাছের উপর টর্চ লাইটের আলো ফেলা হয়, তখন কিন্তু ওই রাতের বেলা ওই গাছে যদি কোনো জিন থাকে, তাহলে কিন্তু ওরা এটাতে বিরক্ত হয়। আর বিরক্ত হলে তখন কিন্তু আসর করে বসতে পারে। তারপর আবার দেখা যাচ্ছে যে আমরা কোনো কুকুর বিড়াল দেখলাম, কোনো কারণ ছাড়াই দিলাম এটাকে একটা আঘাত করে। এটাও কিন্তু উচিত নয়। অহেতুক কাউকেই কষ্ট দেয়া উচিত নয়, না হলে আমাদের উপর কিন্তু বিপদ নেমে আসবেই। সেগুলো যদি জিন পরি নাও হয়, এদের অভিশাপের কারণে কিন্তু আমাদের উপর বিপদ নেমে আসবে। আর এই ধরনের বিপদগুলো কিন্তু কোনো হুজুর কবিরাজের রুকিয়ার মাধ্যমে কিন্তু সমাধান হবে না। এগুলোর জন্য বড় ধরনের সাদাকা করতে হবে, তওবা করতে হবে। তাহলে যদি আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ ওসমান আলী। ওসমান ভাইয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চক ঝগরু গ্রামে। ওনার পাঠানো একটি ঘটনা কিন্তু আমরা আমাদের ঠিক ইমিডিয়েট আগের থার্সডে নাইট এপিসোড অর্থাৎ 203তম এপিসোডে প্রচার করেছি। এটি ওই এপিসোডের চতুর্থ ঘটনা ছিল। ঘটনাটির শিরোনাম ছিল গজামারির বিল। এই ঘটনায় এই গজামারির বিলের নামকরণের এক ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ। কেন বিলটির নাম গজামারির বিল হলো, এর পেছনে সেই ভয়ঙ্কর সত্যটা আসলে কি, চলুন শুরু করি ঘটনাটি। তো এখন যে গজামারির বিল, এখনকার প্রেক্ষাপট আর আরো অনেকদিন আগের প্রেক্ষাপট, এটা তো আসলেই অন্যরকম ছিল। তখনকার হিসাব নিকাশ আলাদা ছিল, মানুষ সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়ত। এখন তো আর এমনটা নেই, চারদিক অনেক আলোকিত হয়ে গেছে। তো চলুন মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে যার সাথে, তার নাম হচ্ছে ভুটু মিয়া। এই ভুটু মিয়ার 2 ছেলে 1 মেয়ে। ঘটনাটি ঘটেছিল এখন থেকে প্রায় 30-35 বছর আগে। তবে ঘটনাটি ওসমান ভাই ওনার দাদির কাছ থেকে যেহেতু শুনেছেন, দাদি এক্সাক্ট সালটা বলতে পারেননি। এই কারণে উনিও এক্সাক্ট সাল বলতে না পারলেও আশপাশ থেকে যতটুকু তথ্য উনি নিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে যে এরকম সময় আগে হয়েছে। তো এই যে ভুটু মিয়া, উনি মাঠে যেই জমি ছিল সেই জমিতে চাষ করতেন। তখন কিন্তু এই জায়গার নাম গজামারির বিল ছিল না, তখন ওই জায়গার নাম ছিল খটমুইটার বিল বা খটমুইটার বিল, এক একজন এক এক রকম ভাবে বলে আর কি। তো উনি যেখানে জমি চাষ করতেন, তখন কিন্তু ওখানে সেচ মেশিন ছিল না, ডবকা দিয়ে পানি দিতে হতো ক্ষেতের ভেতরে। ডবকা কিন্তু এখনকার সময়ে দেখাই যায় না, কেননা একটা সময় ম্যানুয়াল পদ্ধতিতে জমিতে পানি দেওয়া হতো। অর্থাৎ দেখা যেত যে কোনো একটা চওড়া জিনিস, ওই জিনিসটার এক পাশে বাঁশের সাথে কানেকশন থাকে, অন্য পাশটা ফাঁকা থাকে। ওর উপরে পা দিলে জিনিসটা পানির ভেতরে ডুবে যায়, তখন এর ভেতরে পানি চলে আসে। আর এটা ছেড়ে দিলে এই পানিটা অন্য পাশে গিয়ে পড়ে। এভাবে কিন্তু ওই সময় জমিতে পানি দেওয়া হতো। এটাকে স্থানীয়ভাবে ওনারা ডবকা বলতেন। এই ভুটু মিয়া প্রতিদিনের মতোই জমিতে গিয়েছেন। উনি ওনার জমিতে এই ডবকা দিয়ে পানি দিতেন। তো ওনার পানি দিয়ে ফিরতে ফিরতে মাঝে মাঝেই রাত হয়ে যেত। তো একদিন রাতটা একটু বেশি হয়ে যায়, তবে বেশ জ্যোৎস্না ছিল সেই সময়। ওনার বাসা থেকে বিলে যেতে একটা কবরস্থান পড়ে, তারপর 2টো ছোট সাঁকো পড়ে। আর ওনার যে ক্ষেত, এই ক্ষেতের পাশে হচ্ছে গজামারির যেই বিলটা আর কি, সেই বিল।
উনি যখন আসছিলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল ওনার পিছু পিছু কেউ আসছে। একবার উনি পেছন দিকে তাকালেন, তাকে কিছু দেখতে পেলেন না। আবার হাঁটা শুরু করেছেন, আবারও মনে হলো পিছু পিছু কেউ হেঁটে আসছে। আবার যখন পেছন দিকে উনি তাকিয়েছেন তখন দেখতে পান ভয়ঙ্কর একটা জিনিস। উনি দেখতে পান বিশাল আকৃতির একটা শেয়াল। এই শেয়াল দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান। উনি দেখতে পান শেয়ালটা আস্তে আস্তে ওনার দিকে আগাতে লাগলো। উনি তখন আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে দৌড় দিয়েছেন বাড়ির দিকে। বাড়ির উঠোনে গিয়েই উনি অজ্ঞান হয়ে যান। ওনার বড় ছেলে মাথায় পানি দেওয়া শুরু করলো। কিছু সময় পর ওনার জ্ঞান যখন ফেরত আসলো তখন উনি কি দেখেছেন সব কথা সবাইকে খুলে বললেন। এরপরে ওনার বেশ জ্বর আসে, রাতটা কোনো মতে পার করলেন। এরপর দেখা গেল যে বেশ কয়েকদিন ওনার জ্বর ছিল, আল্লাহর রহমতে আস্তে আস্তে জ্বরটা ঠিক হয়ে যায়। তখন উনি ভাবলেন যে ভয় পেলে তো জ্বর আসবেই, এটা তো স্বাভাবিক বিষয়, যেহেতু আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে এখন আর কিছু হবে না। উনি আবার ওনার জমিতে গিয়ে পানি দিচ্ছিলেন, পানি দিচ্ছেন। এদিকে অনেক রাত হয়ে গেছে, উনি আর বাড়িতে ফেরত আসছেন না। তখন এই ভুটু মিয়ার বড় ছেলে আর এই ভুটু মিয়ার ভাই দুজন হারিকেন নিয়ে ভুটু মিয়াকে খুঁজতে বের হলেন। প্রথম দিকে বাজারে গেলেন, বাজারে তার দেখা মিলল না। এরপর আশেপাশে থাকা কয়েকজন আত্মীয়ের বাড়িতে গেলেন, সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন, তারাও কিছু বলতে পারল না। তখন ওনারা সিদ্ধান্ত নিলেন বিলে গিয়ে দেখবেন যে ওখানে উনি আছেন কিনা। বিলে গিয়েও দেখা গেল যে উনি নেই। ওই যে ডবকাটা যেটা দিয়ে উনি ওনার খেতে পানি দিতেন, ওই দিকটাতে যখন গিয়েছেন তখন দেখা গেল ডবকাটা একা একাই পড়ে আছে, ওখানে কোনো মানুষ নেই। তবে ওখানে যখন গিয়েছেন, একদম কাছাকাছি গিয়েছেন, তখন দুজনেই চিৎকার দিয়ে কান্নাকাটি করে উঠলেন। ভুটু মিয়ার ছেলে তো বাবা বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। আর ভুটু মিয়ার ভাই দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য। ভুটু মিয়ার মৃতদেহ পানির মধ্যে পড়ে আছে। কোথা থেকে যেন বড় বড় কয়েকটা গজার মাছ চলে এসেছে। গজার মাছের মাথায় আবার লাল সিঁদুরের মতো দাগও তৈরি হয়ে গেছে। এত পুরনো আর মোটা সোটা গজার মাছ। এই গজার মাছ ওনার দেহের বিভিন্ন অংশ খাচ্ছে কামড়ে কামড়ে। এই দৃশ্য দেখলে কি কোনো সন্তান সইতে পারে? যখনই ওনারা দেখে ফেলেছেন, গজার মাছগুলো টুপ করে পানির মধ্যে ডুব দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। এরপর আরো লোকজনকে খবর দেওয়া হয়, তারা আসেন। ভুটু মিয়ার ডেড বডি ওখান থেকে নিয়ে আসা হয়। শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু মাংসগুলো ততক্ষণে খাওয়া হয়ে গিয়েছিল। তবে পুরো বডি খেয়ে ফেলেছে বিষয়টা এরকম না, বিভিন্ন জায়গায় জায়গায় আর কি খাওয়া হয়ে গিয়েছিল। তবে মনে হচ্ছিল যে এই মাংসগুলো ধারালো কোনো দাঁত দিয়ে কামড়ে খাওয়া হয়েছে। কিন্তু গজার মাছের তো এইরকম বড় বড় চোখা চোখা ধারালো দাঁত থাকে না। তাহলে এরা কিভাবে কামড়ে কামড়ে খাচ্ছিল? ঘটনাটা মূলত এখান থেকেই শুরু। বাবা মারা যাওয়ার পর বড় ছেলে বিলে গিয়ে খেতে পানি দিত ওই সেই ডবকা দিয়ে। ভুটু মিয়ার ছেলের নাম ছিল মোহাম্মদ আব্দুল জলিল। তো জলিল মিয়া উনি তো কাজ করছেন, প্রথম কয়েকদিন ভালোই কাজ করেছেন। একদিন দেখা গেল যে রাতে সে বাড়িতে ফিরছে না। এখন তাকেও খোঁজার জন্য বাইরে বের হয়েছে। যারা গিয়েছেন তারা দেখেন আর একটা মর্মান্তিক দৃশ্য। ঠিক একই রকম ভাবে ওই ডবকার পাশেই ভুটু মিয়ার বড় ছেলে জলিল মিয়ার ডেড বডি পড়ে আছে পানির ভিতরে। আর ওখানে কোথা থেকে যেন বড় বড় কয়েকটা গজার মাছ এসেছে। একই রকম ভাবে বাবার মৃতদেহের উপরে তারা যে হামলা করে মাংস খাচ্ছিল, একই রকম ভাবে এরাও মাংস খাচ্ছে। যখন কিছু লোকজন চলে আসে, এরপরই মনে হলো গজার মাছগুলো পানির মধ্যেই ডুব দিল। ওখানে কিন্তু গভীর পানি ছিল না, তারপরও কোথায় যেন এই গজার মাছগুলো হারিয়ে গেল। এভাবে বাবা এবং ছেলের মর্মান্তিক মৃত্যু হয় অল্প কয়েকদিনের ব্যবধানে। এরপর থেকে ওই সাইডটাতে কেউ আর যেতে সাহস পায় না।
গ্রামের কিছু সাহসী মানুষ এবং একজন কবিরাজ ওখানে গিয়ে কিছু জানার চেষ্টা করেন। মূলত কিছু সাহসী মানুষ ওই কবিরাজকে নিয়ে গিয়েছিলেন যে ঘটনাটা কি। তখন জানতে পারেন এক ভয়ঙ্কর তথ্য, সেটা হচ্ছে এইখানে কিছু ভয়ঙ্কর মারিদ জিনের বসবাস। এরা অত্যন্ত শক্তিশালী এবং দুর্ধর্ষ প্রকৃতির জিন, আর এদেরকে যদি কেউ একবার দেখে ফেলে তাহলে তাদের মৃত্যু তারা নিশ্চিত করে। হতে পারে যে ওই রাত্রে বিশাল দেহী এক শেয়ালকে ভুটু মিয়া দেখেছিলেন, এটাই ছিল সেই মারিদ প্রকৃতির জিন। আর তাদেরকে মেরে ফেলার পর এই গজার মাছগুলোই বা কোত্থেকে এলো, এত বড় বড় গজার মাছ। এরা খুবলে খুবলে লাশের বিভিন্ন অংশ খেয়ে ফেলছিল। এটা কিভাবে সম্ভব? এই ঘটনার পরও কিন্তু আরো 3 জন একই রকম ভাবে মারা গিয়েছে। তাদের লাশও পানিতে ভেসেছিল, সেখানেও কয়েকটা ভয়ঙ্কর বিশাল বড় গজার মাছের উপস্থিতি মানুষজন নিজের চোখে দেখেছে। তবে আরো 3 জনের মৃত্যুর পর সেখানে তেমন কোনো ভয়ের ঘটনা বলতে এরকম মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এই ঘটনার পর থেকে ওই বিলের নাম হয়ে যায় গজামারির বিল, যেটার নাম আগে ছিল খটমুইটার বিল। মূলত এই কারণেই এই বিলের নাম গজামারির বিল হয়েছে, যেহেতু গজার মাছ, আবার মানুষও মারা গিয়েছে, গজার মাছ মানুষের লাশ খেয়ে ফেলছে, হয়তো এই কারণেই নামের এইরকম একটা শেপ তৈরি হয়েছে গজামারির বিল। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ওসমান ভাইকে, দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। এই 5 জন মৃত্যুর পূর্বে আসলে তাদের সাথে কি হয়েছিল এটা তো জানা গেল না। মানুষ ধারণা করে এই মারিদ শ্রেণীর জিনেরাই তাদেরকে মেরে ফেলেছে, আর এরাই হয়তোবা গজার মাছের রূপ নিয়ে তাদের লাশ খেতে এসেছিল, অথবা অন্য কোনো শ্রেণীর জিন গজার মাছের রূপ নিয়ে তাদের লাশ খেতে এসেছিল। এটা অজানাই রয়ে গেছে। জানি না আসলে কি হয়েছিল, কারণ সব তথ্য তো আর জানা যায় না। কিছু তথ্য অজানাই রয়ে যায়, কিছু তথ্য অমীমাংসিতই রয়ে যায়। এতটুকুই তথ্য জানা গিয়েছিল সেখানে ভয়ঙ্কর কিছু মারিদ শ্রেণীর জিনের আনাগোনা রয়েছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ওনার বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম হৃদয়। উনি বর্তমানে কাতারের সানাইয়াতে রয়েছেন, আর ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে। এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন একজন ব্যক্তির কাছ থেকে। তো তার নাম হচ্ছে নিহিরা। এই নিহিরা আবার ওনার ফিরোজ মামার কলিগ। তো ফিরোজ মামা সম্পর্কে তো আমরা আগের ঘটনা যেগুলো বলেছি সেখানে কিছুটা ধারণা পেয়েছি। তো চলুন ঘটনায় চলে যাই। এই যে ঘানা নামক যে দেশটা রয়েছে আফ্রিকার, তো সেখানে কিন্তু মুসলিম আছে অনেকেই। সেখানে জিনকে তারা বলে স্পিরিট বা আত্মা, আর এমন এমন শব্দগুলো ইউজ করে। দেখা যাচ্ছে যে আমরা যেই শব্দগুলো বলে অভ্যস্ত তারা কিন্তু এভাবে করে না। তারা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে। আপাত দৃষ্টিতে শুনলে সেটা আমাদের কাছে একটু খটকা লাগতে পারে। তো যাই হোক, সেখানকার কালচার সবকিছু তো ভিন্ন রকমের। এই নিহিরা হচ্ছে ঘানার নাগরিক। সে যে গ্রামে থাকতো সেটা একটি ছোট্ট গ্রাম। গ্রামের নাম হচ্ছে আসেবু। গ্রামের চারপাশ জঙ্গল দ্বারা বেষ্টিত ছিল। অনেকেই নাকি সেখানে ভয় পেত। বন্য পশুর যে ভয় তা কিন্তু না, মূলত ভয়ঙ্কর এই জিন সংক্রান্ত বিষয়ের ভয়টাই তাদের মধ্যে বেশি কাজ করত। আফ্রিকার বিভিন্ন দেশের মতো এখানেও কিন্তু কালো জাদুর চর্চা হতো। এমনকি মানুষকে ধরে নিয়ে বিক্রি করে দিত তান্ত্রিকের কাছে, তাদেরকে বলি দেবার উদ্দেশ্যে। এমনকি শরীরের বিভিন্ন অংশগুলো বিভিন্ন তান্ত্রিকের কাছেও বিক্রি হতো। যেই অংশ দিয়ে যে কাজ করা যায় সেটা দিয়ে তারা সেই কাজ করত। এভাবেই মানুষের জীবন শেষ হয়ে যেত। এখনো কিন্তু হয় সেটা। কোয়াকো নামের ভয়ঙ্কর
জিন আর কালো জাদুকর এদের মধ্যে এক ধরনের একটা চুক্তি হতো। সেই গ্রামে নাকি এই জঙ্গলটা যেটা আসলে চারদিকে রয়েছে সেখানে এই কোয়াকো নামক জিন আর জাদুকরদের একটা ভালো কম্বিনেশনে ভয়ঙ্কর সমস্ত এই জাদুর কাজগুলো হয়ে থাকে। তবে তাদের গ্রাম 8-10টা গ্রামের মতো ছিল না। এই গ্রামটা মোটামুটি শান্তিপ্রিয় ছিল, সেখানে তান্ত্রিক ছিল, কিন্তু এই তান্ত্রিকগুলো একজনের ভয়ে সহজে কালো জাদু করতে পারতো না। তান্ত্রিকরা চিকিৎসা করার অনুমতি পেত। এই যে কোয়াকো নামক যে জিন, তাকে দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজ করার অনুমতি পেলেও কারো ক্ষতি করার চিন্তা মাথায় আসলে 10 বার চিন্তা করতে হতো। গোপনে গোপনে কেউ যে করতো না তা কিন্তু না। তো একজনের ভয়ে মূলত এই কাজগুলো করতে পারতো না। সে হচ্ছে এই গ্রামের সর্দার, তার নাম হচ্ছে এডো বাফুর। তার যেমন রাগ ঠিক তেমনি রয়েছে চতুরতা। গ্রামের মানুষ তাকে খুব সম্মান এবং শ্রদ্ধা করত, তার আদেশ মন থেকেই মানত সবাই। এজন্যই অন্যান্য গ্রাম থেকে এই গ্রামটা মোটামুটি শান্তই ছিল। তো নিহিরা যেভাবে ঘটনাটি বলেছেন সেটা এরকম যে এই যে এডো বাফুর যিনি গ্রামের সর্দার, তার সাথেই মূলত ঘটনাটি ঘটেছে। তিনি তো একজন বলিষ্ঠ মানুষ, উচ্চতা, শক্তি আর সাহসিকতার প্রতীক বলতে হবে। হঠাৎ করেই উনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ 1 মাস যাবৎ উনি খুবই অসুস্থ। প্রথম দিকে বাড়ির লোকেরা ভেবেছিল সাধারণ জ্বর বা অ্যালার্জি হতে পারে। দেখা যাচ্ছে যে ওখানে তো অনেক জঙ্গল রয়েছে, জঙ্গলের ভেতরে কাঠ সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন কাজেই যেতে হয়। তখন বিভিন্ন গাছের সংস্পর্শে আসলে কিন্তু শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে। কোনো কোনো চর্মরোগ শরীরের উপরে দেখা যায় না, কিন্তু স্কিনের নিচের দিকে হয়ে থাকে। বিশেষ করে ওই ধরনের গাছগুলো যদি হয়ে থাকে আর কি, এটা একটু ভিন্ন রকমের রোগ আর কি, চর্মরোগ হতে পারে, এমন কিছু হয়েছে। কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই তার চেহারায় ভয়াবহ পরিবর্তন দেখা গেল। তার চোখ দুটো যেন গর্তে ঢুকে গিয়েছিল, মুখ শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গেছে, শরীরের চামড়ার নিচে নীলচে শিরাগুলো এমনভাবে ফুটে উঠেছিল যেন মনে হচ্ছে রক্তের রঙই পরিবর্তন হয়ে গিয়েছে। গ্রামের মানুষ তাদের প্রিয় সর্দারের অসুখে চিন্তিত হয়ে পড়ল। ওনাকে প্রথমে ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু কোনো রোগ ধরতে পারল না। শুধু ডাক্তার এটা বলল রক্ত শূন্যতা। ডাক্তারের ওষুধ খেয়েও কিন্তু কোনো কাজ হচ্ছিল না। ওনার এই অসুখে সবচেয়ে কষ্ট পেতে দেখা গেল গ্রামের তান্ত্রিক একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কোয়াদু। তাকে নানা কোয়াদু বলতো আর কি। তো এই নানা কোয়াদু প্রতিনিয়তই এই এডো বাফুরের চিকিৎসা করতে লাগলেন। একদিন চিকিৎসা চলাকালীন গ্রামের একজন বলল, একে তো সাধারণ কোনো রোগ বলে মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে জুজু মাফি করা হয়েছে। জুজু মাফি বলতে ওখানে এটা দ্বারা নাকি কালো জাদুকে বোঝায়। তখন নাকি এই যে যিনি চিকিৎসক কোয়াদু, উনি বলেন, হ্যাঁ আমারও তো তাই সন্দেহ লাগছে, আচ্ছা দেখি কি করা যায়। রাতে হঠাৎ করে চিৎকার করতে শোনা গেল এই যে এডো বাফুর, তাকে কখনো নিজের নাম ধরে চিৎকার করছে, কখনো অজানা ভাষায় ফিস ফিস করে কিছু বলতে শুরু করেছে। প্রথম দিকে কিন্তু এরকম সমস্যা হয়নি। তো ওনার স্ত্রীর নাম ছিল হচ্ছে আফিয়া। উনি বিষয়টি বুঝতে পারেন যে এতদিন যেভাবে ওনারা চিন্তা করেছেন বিষয়টা তো এরকম না। এক রাতে উনি দেখেন যে এই যে এডো বাফুর মানে যিনি সর্দার, ঘুমের মধ্যে ঘেমে একদম ভিজে গিয়েছেন। চোখ বন্ধ রেখেও এডো বাফুর এমনভাবে কাঁপছিলেন যে কেউ তাকে ধরে মারছে। হঠাৎ করে তার মুখ থেকে বের হলো গলা ফাটানো এক আর্তনাদ, মেরো না আমাকে, আমি তো তোমাকে কিছু করিনি, এরকম কথা উনি বললেন। পরদিন সকালে গ্রামের লোকেরা জেনে যায় যে এই যে এডো বাফুর তাকে জুজু মাফি ধরেছে, মানে কেউ তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। তো আসেবু গ্রামে পানির একমাত্র উৎস ছিল একটি বড় পুকুর। সবাই একে নাকি নকফা পুকুর বলতো। শুকনো মৌসুমে গ্রামটি প্রায় মরুভূমিতে পরিণত হলেও এই পুকুর কখনো নাকি শুকাতো না, তাই গ্রামবাসী এটাকে পবিত্র মনে করত। কিন্তু এক রাতে পুকুরের পানিতে দেখা গেল অদ্ভুত লালচে আভা। প্রথমে গ্রামের এক বৃদ্ধা তা লক্ষ্য করেন, পরে তিনি পানি আনতে এসে দেখেন পুরো পুকুরের পানি যেন রক্তে রঞ্জিত হয়ে গেছে। তিনি চিৎকার করে সবাইকে ডাকতে লাগলেন, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, সবাইকে ডাকো, দেখো আমাদের ব্যবহারের জন্য একমাত্র এই পুকুরের
পানির রং বদলে গেছে। কিছুক্ষণের মধ্যেই গ্রাম যেন জেগে উঠল। পুরুষ, নারী, শিশু সবাই জড়ো হলো পুকুরের ধারে। আর তখন তারা লক্ষ্য করলো পুকুরের এক কিনারে ভেসে আছে একটা সাদা পেঁচা মৃত অবস্থায়, একটা চোখ উপড়ে নেয়া আর গলার চারপাশে ছাই মাখানো। কেউ কেউ ভয় পেয়ে পিছিয়ে গেল, কেউ কেউ কাঁদতে শুরু করলো। সবাই বুঝতে পারলো এটা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কালো জাদু দ্বারা করা হয়েছে। সবার মনে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামের কবিরাজ নানা কোয়াদু এলেন। সবাই তাকে বললেন যে দেখেন এটা কেন হলো, কিসের অভিশাপ এটা। আর পুকুরের এক কিনারে শুকনো জায়গায় এই পেঁচা পড়ে আছে, তার গলায় ছাই দেখা যাচ্ছে, ঘটনাটা কি? নানা কোয়াদু পুকুরের ধারে গিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়ালেন। তারপর বললেন, খবরদার এই পানিতে হাত দিও না, এই পানিটা এখন কালো জাদুর পানি হয়ে গেছে। আর এটার লক্ষ্য এই গ্রামের সর্দার, তাকে ক্ষতি করাই হচ্ছে মূল উদ্দেশ্য। গ্রামের সবাই তখন থমকে যায়। পুকুরের রক্তাক্ত পানি, মৃত পেঁচা আর এডো বাফুরের অসুস্থতা সব একই সুতোয় গাঁথা বলে মনে হচ্ছিল। কবিরাজ আরো বলল যে আমাকে তোমরা একটু সময় দাও, আমি আজ রাতে কিছু চেষ্টা করে দেখি, আর এডোর সাথে এই ঘটনার আসলে কোনো মিল আছে কিনা সেটাও তোমাকে বুঝতে হবে। তো কবিরাজ তো চলে গেলেন তার বাড়িতে। পরদিন সকাল সকাল কবিরাজ গ্রামবাসীকে ডেকে বললেন, সবাই চলো আমরা এডোর বাড়িতে যাই। সবাই কারণ জানতে চাইলে কবিরাজ বলল যে গেলেই তোমরা বুঝতে পারবে, চলো। এরপর কবিরাজ ও গ্রামবাসী ছুটল সর্দার এডো বাফুরের কাছে। তার ঘরের দরজার সামনে গিয়ে কবিরাজ একটি জায়গা দেখে বলল, এখানে খোঁড়ো তো তোমরা। এক ব্যক্তি কিছু দূর খুঁড়তেই দেখলো সেখানে একটি ব্যাগের মতো কিছু একটা, আর তার ভিতরে শুকনো ছাই, মানুষের নখ আর শেয়ালের কাটা পা। সেখানে থাকা জিনিসগুলো দেখে সবাই বুঝে গেল এগুলো কালো জাদুর উপকরণ। কবিরাজ বলল, শুকনো ছাই হলো ভস্মীভূত আত্মা বা ভুক্তভোগীর জীবন শক্তির প্রতীক। জাদুকররা ছাই ছড়িয়ে দিয়ে শিকারের আত্মাকে আবদ্ধ করে ফেলে। মানুষের নখের টুকরো, এটা হলো মানুষের দেহের অংশ যার মাধ্যমে শিকারের শারীরিক শক্তিকে জাদুকরের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। শেয়ালের কাটা পা হলো, শেয়ালকে বনের চোর বা ধূর্ততার প্রতীক হিসেবে গণ্য করা হয়। এর কাটা পা মন্ত্রের গতি ও জাদু দ্রুত কাজ করাতে ব্যবহার করা হয়। উপাদানগুলো এডো বাফুরের বাড়ির পাশে রাখা হয়েছিল, যা সরাসরি সর্দারের উপর কালো জাদুর প্রভাব ফেলছিল। এরপর এডো বাফুরের পরিবার কবিরাজকে জাদু কাটাতে বললে সে বলে, এটা খুবই ভয়ঙ্কর একটা কালো জাদু, এটা কাটানো আমার পক্ষে সম্ভব নয়, তবে আমি দেখি আমার পরিচিত কিছু কবিরাজ আছে, তারা হয়তোবা এটা কাটাতে পারবে। এটা বলে কবিরাজ নানা কোয়াদু চলে গেলেন। সেই রাত থেকেই এডোর অসুখ ভয়ঙ্কর দিকে যেতে থাকলো। প্রথমে তিনি বলতেন, এই কেউ ঘরে হাঁটছে, এরকম বলতেন আর কি। দরজা বন্ধ থাকলেও ভেতরে ছায়া চলাফেরা করছে, এটা উনি দেখতে পেতেন, তবে বাড়ির অন্য কেউ আবার এগুলো দেখতে পেতেন না। মাঝরাতে তিনি ঘুম থেকে উঠে দৌড়ে বাইরে যেতেন আর চিৎকার করে বলতেন, ওরা এসেছে, ওরা আমাকে নিতে এসেছে। একদিন এডোর স্ত্রী আফিয়া, ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে উনি দেখেন এডো ঘরের বাইরে দাঁড়িয়ে। চাঁদের আলোতে দেখা যাচ্ছিল এডো নিজের গায়ে ছাই মাখছে আর মুখে বিড়বিড় করে কিছু একটা বলছে অচেনা ভাষায়, মানে তাদের যে ভাষা ওই ভাষায় বলছেন আর কি। তো উনি তাদের ভাষায় বলছেন যে, এডো তুমি কি করছো? তখন এডো ঘুরে তাকালেন। তখন তার স্ত্রী আফিয়া দেখতে পেলেন এডোর চোখ দুটো মনে হচ্ছে আগুনের মতো জ্বলছে, তার দুটো ঠোঁট কাঁপাকাঁপি করছে, আর মুখ থেকে বের হচ্ছে অদ্ভুত গর্জন। আফিয়া ভয় পেয়ে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। পরদিন সকালে দেখা গেল এডোর শরীরে নতুন দাগ, কামড়ের মতো দাগ, আবার নখের আঁচড়। এডোর কাছে কারণ জানতে চাইলে তিনি বলেন, রাতে কেউ তার শরীর চেপে ধরেছিল আর বলেছিল আমাকে নিয়ে যাবে। এদিকে এডোর বাড়িতে কেউ ভয়ে যেত না। মানুষ বলতো, যে বাড়িতে জুজু ঢুকে সে ঘর অশুদ্ধ হয়ে যায়। মানুষ এই বাড়ির পাশ দিয়ে গেলেও চোখ বন্ধ করে হাঁটত। গ্রাম জুড়ে তখন শুধু ভয় আর ফিসফাস। সবাই বলতো কেউ নিশ্চয়ই এডোর বিরুদ্ধে কালো জাদু করেছে, হয়তো তার পুরনো শত্রুরা।
রাতে যখন এডো বাফুর ঘুমাতে যেতেন শুরু হতো আসল ভয়াবহতা। তার স্বপ্নগুলো ছিল খুবই ভয়ঙ্কর। তিনি মাঝে মাঝেই স্বপ্নে দেখতেন তিনি ঘন অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছেন, পেছনে আসছে হাজার হাজার পেঁচার পাখা ঝাপটানোর শব্দ। তার হৃৎপিণ্ড যেন পাঁজরের খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে আসতে চাইছে, আর পেঁচাগুলো তাকে নখ দিয়ে পিঠে আঁচড় দিচ্ছে। আর একদিন এক ভয়ঙ্কর স্বপ্নে তিনি নিজেকে একটি বিশাল পাথরের উপর দেখতে পেলেন। সেখানে ছিল একজন বৃদ্ধ কালো জাদুকর, যার শরীর ছিল মানুষের মাথার খুলিয়া শিয়ালের হাড়ের মালা দিয়ে সাজানো। মনে হচ্ছে সে সেখানে একটু রিচুয়াল করছে আর কেবল ফিস ফিস করে কথা বলছে। সে ফিস ফিস করে বলছে, আসিবু গ্রামের রক্ষক, তোমার শক্তি আমার, তুমি আমার শিকার, তোমাকে উৎসর্গ করার সময় এসেছে আমার। এটা বলেই নাকি সে ভয়ঙ্করভাবে হাসতে থাকে। অন্য একটি স্বপ্নে এডো বাফুর দেখলেন তিনি তৃষ্ণার্ত হয়ে পুকুরের দিকে যাচ্ছেন, কিন্তু পুকুরের পানি রক্তে ভরে গেছে। তিনি সেই রক্ত পান করতে বাধ্য হচ্ছেন। যখনই তিনি পান করছেন তার পেট মনে হতো জ্বলে যাচ্ছে। তিনি শুনতে পেতেন আশেপাশে পেঁচার হুতুম হুতুম ডাক। এক রাতে এডো আরেকটি অদ্ভুত স্বপ্ন দেখল। তিনি হাঁটছেন জঙ্গলের ভেতর, গাছগুলো যেন মানুষের মতো মুখ রয়েছে, মানে গাছের ডালের নিচে শেকড় থেকে উপরে মধ্যবর্তী জায়গাটা থাকে, মনে হচ্ছে সেখানে মানুষের মতো মুখ। ডালপালাগুলো হাতের মতো তাকে ধরতে যাচ্ছে। দূরে সাদা পেঁচা উড়ে যাচ্ছে, আর মনে হচ্ছে একটি দানবীয় অবয়ব তাকে বলছে, তোর আত্মা আমার কাছে বিক্রি কর। এটা বলেই ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। এরপর হঠাৎ করে মনে হলো মাটির নিচ থেকে হাত বেরিয়ে এডোর পা ধরে টানতে লাগলো। তিনি চিৎকার করে উঠলেন, কিন্তু কোনো শব্দ বের হলো না তার মুখ দিয়ে। এরপর তিনি দেখলেন নিজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে পুকুরের পানিতে, কিন্তু প্রতিচ্ছবির মুখটা তার নিজের নয়, যেন তার মুখটা অবিকল সেই পেঁচার মুখের মতো হয়ে আছে। চিৎকার করে জেগে উঠলেন তিনি। তিনি তখন লক্ষ্য করেন ঘর জুড়ে ছাইয়ের গন্ধ, আর জানালার পাশে কিছু সাদা পালক পড়ে আছে। সর্দার এডো বাফুরের এই ভয়ঙ্কর পরিণতির সবচেয়ে বড় আঘাতটি আসে তার পরিবারে, বিশেষত তার স্ত্রী আফিয়া এবং তার পুত্র। তার পুত্র তো পরবর্তী সর্দার হওয়ার অপেক্ষায় আছে আর কি। আফিয়া ছিলেন একজন শক্তিশালী নারী, কিন্তু তার স্বামীর এই অসুখ তাকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছিল। তিনি দিনের পর দিন স্বামীর সেবা করতেন, তার স্বামীর মুখের দিকে তাকিয়ে খুব কষ্ট পেতেন। যেরকম শক্ত সমর্থ মানুষ, সুঠামদেহী মানুষ হঠাৎ করে কি হয়ে গেল। তার স্ত্রী বুঝতে পেরেছিলেন ওষুধ দিয়ে এটা সারানো যাবে না। তিনি রাতে স্বামীর ঘরের দরজার বাইরে বসে থাকতেন, আর ওনারা তো খ্রিস্টিয়ান ছিলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন স্বামীর জন্য। আফিয়ার সবচেয়ে বড় ভয় ছিল যদি তার স্বামী সম্পূর্ণভাবে কোয়াকুর অধীনে চলে যান, তবে শেষ রক্ষা বলে কিছু থাকবে না। তিনি একা গোপনে রোজ সূর্যোদয়ের সময় প্রার্থনা করতেন স্বামীর সুস্থতার জন্য। এডো বাফুরের ছেলে, তার নাম হচ্ছে কফি বাফুর। এই কফি বাফুর ছিলেন গ্রামের মানুষদের একমাত্র আশা। তিনি বাবার এই অবস্থায় দুর্বল হয়ে পড়েছিলেন মানসিকভাবে। তিনি এটা মানতেই পারছিলেন না যে যেই মানুষটা এতদিন নিষ্ঠার সাথে গ্রামবাসীকে রক্ষার জন্য কাজ করছিলেন, তাকেই হত্যা করার জন্য কালো জাদু করা হয়েছে। কিছুদিন পর সে যদি সর্দার হয়, তাকেও তো একই রকম ভাবে কালো জাদু করে মেরে ফেলবে। তো এই কারণেই মূলত এই কফি বাফুরও মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছিলেন। গ্রামের লোক এসে তাকে বোঝায়, তুমি শক্ত হও, তুমি বাবার জন্য কিছু করো, আগে ওনাকে সুস্থ করো, তারপর দেখবো কে এটা করেছে, কার এত বড় সাহস হয়েছে। কফি বাফুর বুঝতে পেরেছিলেন এই লড়াই জোর বা ক্ষমতা দিয়ে হবে না, বুদ্ধি দিয়ে করতে হবে। তিনি প্রতিজ্ঞা করলেন যে করেই হোক জুজু মাফির উৎসব বের তিনি করবেনই। কিন্তু একই সাথে তার মনে থাকতো এক ভয়, যদি তিনিও এই কালো ছায়ার শিকার হন তবে তার পরিবারকে দেখবে কে। তার পরিবার তাকে বাবার কাছাকাছি যেতে মানা করত, কিন্তু কফি বাফুর তার বাবার পাশে থাকার চেষ্টা করতেন। তিনি প্রায়শই রাতে বাবার কানের কাছে বসে গ্রামের পুরনো
প্রচলিত কালো জাদুর যে মন্ত্রগুলো উচ্চারণ করতেন, যাতে কোনো অশুভ শক্তি তার বাবাকে সম্পূর্ণভাবে গ্রাস করতে না পারে। এদিকে এডো বাফুরের অবস্থা দিন দিন শুধু খারাপই হতে থাকে। আসার কোনো আলো কেউ দেখছে না। রাতে তার ঘরের কাছে গেলেই শুনতো অদ্ভুত শব্দ, কেউ যেন মাটির নিচে কিছু একটা খুঁড়ছে, আর মাঝে মাঝে তার কণ্ঠে শোনা যায় অচেনা ভাষার কথা বলা, যা পরে গ্রামের লোকজন একটা সময় ধারণাই করে নিয়েছিল এই ঘটনার প্রেক্ষাপটে যে এডো বাফুর মানে যিনি সর্দার তিনি হয়তো আর বাঁচবেন না। এদিকে নানা কোয়াদু মানে গ্রামের সেই কবিরাজ, উনি বলেছিলেন যে আমি কয়েকদিনের জন্য গ্রামের বাইরে যাচ্ছি, কিছু পরিচিত কবিরাজ আছে, তারা হয়তো এই জাদুটা কাটাতে পারবে। এই যে উনি তো বলেছিলেন আর কি, উনি কিন্তু গ্রামের বাইরে গিয়েছিলেন ওনার পরিচিত কবিরাজের কাছে। এরপর তাকে গ্রামে খুব একটা দেখা যাচ্ছিল না। কিছুদিন পর অবশেষে এই নানা কোয়াদু কবিরাজ ফেরত এলেন, সঙ্গে 3 জন অচেনা মানুষ নিয়ে। দেখেই বোঝা যাচ্ছিল এরা কবিরাজ গোছের লোক। যাদের গায়ে ছিল কালো কাপড়, গলায় বন্য পশুর দাঁতের মালা, চোখগুলো কেমন যেন অদ্ভুত রকমের বড় বড়। গ্রামের মানুষ তাদেরকে দেখে কৌতূহলী হয়ে জড়ো হলো। তখন এই নানা কোয়াদু বললেন যে এরা দক্ষিণ আফ্রিকার কবিরাজ, পবিত্র বনের আত্মাদের ডেকে অভিশাপ ভাঙতে পারে এরা। কাজের সময় যাই হোক সবাই চুপ থাকবে, কোনো কথা বলবে না। আত্মারা রেগে গেলে এ গ্রাম আর টিকবে না। মূলত আত্মা বলতে কিন্তু ওনারা জিনেদেরকেই বোঝায়, বা শক্তিশালী পিশাচ শ্রেণীর জিনদেরকে বোঝায় আর কি। এরপর এই 3 জন ব্যক্তি এডো বাফুরের ঘরে ঢুকে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এ ঘরে তো ভয়ঙ্কর পিশাচ জিনের অবস্থান, একটি নয় অনেকগুলো ঘুরে বেড়াচ্ছে এই ঘরের চারপাশে। এরপর তারা 3 জন এডো বাফুরকে একটি গোল সার্কেলে বসিয়ে 2-3 ঘন্টা যাবৎ চেষ্টা করতে থাকেন, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। এডোর শরীরে কিন্তু ওই আত্মা বা জিন হাজির হচ্ছে না। এরপর তারা নানা কোয়াদু এবং গ্রামের সবাইকে ডেকে বলেন, এই জাদু এমন এক শক্তিশালী শয়তানের তৈরি এবং কঠিনভাবে এমনভাবে জাদু করা হয়েছে, এটা কাটানো আসলেই খুব কঠিন। মূলত এটা এমনভাবে করা হয়েছে, খুবই নারকীয় যন্ত্রণা দিয়ে এই এডো বাফুরকে হত্যা করা হবে, এই উদ্দেশ্যেই করা হয়েছে। তবে এর পেছনে বড়সড় রকমের কোন একটা ষড়যন্ত্র রয়েছে। আমরা জানি না পারবো কিনা, তবু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। তবে এটা সর্দারের শরীরে নয়, সরাসরি সশরীরে হাজির করাবো আমরা এই শয়তানটাকে। রাতের গভীরে তারা একসঙ্গে রিচুয়াল শুরু করলো। এডোকে একটি সার্কেলে বসিয়ে তার পাশে একটি মাটির পাত্র রাখা হলো, যার ভেতরে জ্বলছে কালো তেলের প্রদীপ। পাত্রের চারপাশে মাটি দিয়ে তৈরি করা হলো 3টি চিহ্ন, একটি সূর্য, একটি চাঁদ আর একটি অজানা প্রতীক। এই প্রতীকের সাথে, বিশেষ করে 3 নম্বর প্রতীকের সাথে গ্রামের কেউই পরিচিত নন। অনেক বয়স্ক মানুষও এই প্রতীক কখনো দেখেননি, কোথাও ব্যবহার করতেও দেখেননি। এটা যে কি কেউ বুঝতে পারছে না। সবাই ভাবলো এইটা এই বিশেষ রিচুয়ালের সিক্রেট কোনো চিহ্ন হবে। তারা 3 জন মন্ত্র পড়া শুরু করে, আর তাদের সামনে বসা ছিল এই এডো বাফুর। আর গ্রামবাসীর পক্ষ থেকে শক্তিশালী কিছু পুরুষ মানুষ সেখানে উপস্থিত ছিল, আর একটা সার্কেলের মধ্যে বসা অবস্থায়, মানে সার্কেল করা হয়েছিল আর একটা, সেখানে এই লোকগুলোকে বসিয়ে রাখা হয়েছিল। রিচুয়াল চলতে চলতে হঠাৎ তাদের সামনে থাকা প্রদীপটি নিভে গেল। তার মানে হলো চারদিকে তীব্র বাতাস শুরু হয়ে গেছে। বাতাসের মাত্রা আস্তে আস্তে বাড়ছে। একটা পর্যায়ে আশেপাশে থাকা গাছপালার ডাল ভেঙে পড়তে শুরু করে। হঠাৎ করে মনে হলো প্রচন্ড জোরে গর্জন করতে করতে বিশাল দেহী এক দানবীয় প্রাণী এগিয়ে আসছে। সে যেখান দিয়ে হেঁটে আসছে সেখানে ধপ 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 শব্দ হচ্ছে, এবং তার আশেপাশে থাকা গাছগুলো মনে হচ্ছে সে ভেঙে ফেলছে। তখন সেখানকার এক কবিরাজ চিৎকার করে বলে উঠল, এটা ভয়ঙ্কর জাদু, মানে হচ্ছে শক্তিশালী কেউ এখনো এটাকে নিয়ন্ত্রণ করছে, আর যে আসছে সে খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী। তাকে তো ডাকা ঠিক হয়নি, আমি পারবো না এটা করতে। তখন এই যে নানা কোয়াদু চোখ বন্ধ করে বললেন, চুপ, কেউ মন্ত্র পড়া থামাবে না। এদিকে হয় কি, এই যেই কবিরাজ ভয় পাচ্ছিল সে দেয় এক দৌড়, আর দাগ দেয়া গণ্ডির বাইরে চলে আসে। এমন সময় গ্রামের লোকদের সবার সামনে উপস্থিত হলো ভয়ঙ্কর একটা দানব। সে পালাতে থাকা কবিরাজকে খপ করে ধরে ফেলে, আর তাকে উঁচুতে তুলে সজোরে মারে মাটির উপর এক আছাড়। সাথে সাথে তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে সেখানেই মারা যায়।
এই দানবটি ভয়ঙ্কর শব্দে নানা কোয়াদুকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমার কাছে তোরা কেবল বাচ্চা ছাড়া কিছুই না। এই এডো বাফুর আমার শিকার, কেউ তাকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে। এই বলেই নাকি দানবটি মুহূর্তের মধ্যে একটা বিজলি চমকালে যেরকম একটা আলো হয়, ওই রকম একটা আলো হলো, তারপর সেটা নাই। এদিকে গ্রামবাসীর অনেকেরই জ্ঞান হারানোর মতো অবস্থা। এই যুগে এসে এরকম ভয়ঙ্কর দানব তারা স্বচক্ষে দেখবে, এটা তো তারা আশাই করে নাই। এদিকে বাকি দুই কবিরাজ ওই নানা কোয়াদুকে বলে, আমরা আর এখানে নেই, কোনোভাবেই সম্ভব না আমাদের পক্ষে এই কাজটি করা। তখন নানা কোয়াদু বলল, তোমাদের বললাম মন্ত্র পড়া বাদ দিও না, তোমরা নাকি এত বড় কবিরাজ, সামান্য এই জিনিসটাকে দেখেই ভয়ে কুঁচকে গেলে? সে তো তোমাদের কাছে অতি নগণ্য, তোমাদের কারো সাহায্য লাগবে না, আমি একাই তার মোকাবেলা করব। বুঝতে পারছি তোমাদেরকে দিয়ে কাজ হবে না। এর থেকে বড় বড় দানব আমার ইশারায় চলে, এত ক্ষমতা ওর, তো ও তো এই দাগের ভিতরেই আসতে পারলো না, তোমাদের একজনই দাগের বাইরে চলে গেল আর ওটাকে আশ্রে মেরে ফেললো। তোমরা এটাকে দেখেই ভয় পাচ্ছ, আর তোমরা হইছো বিশাল বড় কবিরাজ, আমারই ভুল হয়েছে তোমাদেরকে এখানে নিয়ে আসা, যত সব ভীতু কোথাকার। এইভাবে এই নানা কোয়াদু ওই কবিরাজ দুজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু কথা শুনিয়ে দিলেন। এদিকে হয় কি, হঠাৎ করে এডো বাফুরের চোখ রক্তের মতো লাল হয়ে যায়। সে খপ করে এই নানা কোয়াদুর গলা চেপে ধরে উঁচু করে উপরে তুলে বলল যে, আমি নগণ্য, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিস? আমি সাধারণ পিশাচ, আমি তোর দাগের ভিতরে আসতে পারবো না। এবার দেখ, তোর দাগের ভেতরে এসেই এই এডো বাফুরের শরীরের ভিতরে ঢুকে এই এডো বাফুরকে নিয়েই আমি তোর গলা চেপে ধরেছি। আমি কারো দাস হই না, মনে রাখিস, আমি সবাইকে দাস বানাই। এই বলে নানা কোয়াদুকেও মার একটা আছাড়। তবে কোয়াদুর কপাল সেদিন ভালো ছিল, কোন রকমে জানে বেঁচে যায় সে। সর্দারের ছেলে তখন কোয়াদুকে বলে, আচ্ছা, এই দানবটা দাস হওয়ার কথা কেন বলল? কোয়াদু কোনো উত্তর দিল না, শুধু ব্যথায় কাতরাতে থাকে। এদিকে এই এডো বাফুরের শরীরটা নিস্তেজ হয়ে গেল। এডোর ছেলে গ্রামবাসীর সহায়তায় এডোকে বাড়িতে নিয়ে গেল। কয়েকদিন পরের কথা, এই আসেবু গ্রামে ভয়ঙ্কর ঘটনা হঠাৎ করেই ঘটতে শুরু করলো। রাতে কেউ পুকুর থেকে পানি আনতে গেলে দেখে পানি রক্তের মতো লাল হয়ে আছে। আবার গ্রামের মাথায় যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলোর উপরে সারি সারি সাদা পেঁচাকে বসে থাকতে দেখা যেত। এরা শুধু তাকিয়ে থাকতো গ্রামের দিকে, অন্য কোনো দিকে শব্দ হলেও ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকানোর কোনো ইচ্ছাই ছিল না, শুধু ওই গ্রামের দিকে তাকিয়ে থাকতো এক দৃষ্টিতে। এক রাতে এডো বাফুরের ছেলে চিৎকার করে ওঠে। সে নাকি দেখেছে তার বাবার বিছানার নিচে একটি মানুষের ছায়া বসে বসে বিড়বিড় করে কি যেন পড়ছে। সে যখন একদম কাছাকাছি যায় সাহস করে, তখন দেখে এখানে কেউ নেই। এরপর সকালে দেখা গেল সেই জায়গার মাটি পুড়ে কালো হয়ে গেছে, অর্থাৎ ওই ছায়াটা যেখানে বসেছিল ওই জায়গার মাটিটা পুড়ে একদম কালো হয়ে গেছে। এমন ভাবে কালো হয়েছে যে সেখানে তো ওই কালি পড়ে রয়েছে। আঙ্গুল দিয়ে ঘষা দিয়ে দেখলো যে আসলে তার আঙ্গুলের মাথায় কালি লেগে গেছে। এদিকে গ্রামের নারীরা ভয়ে রাতের বেলা পুকুরে নামা বন্ধ করে দিল। শিশুরাও আস্তে আস্তে অসুস্থ হতে থাকলো। আর এদিকে নানা কোয়াদু একের পর এক কবিরাজ আনতে থাকে, রিচুয়াল করে থাকে। ঘানার দক্ষিণ অঞ্চল থেকে, কেউ বেনিন থেকে, প্রত্যেকেই নতুন নতুন তন্ত্রমন্ত্র নিয়ে আসে। কিন্তু প্রতিবারই এর অবস্থা আরো খারাপ হয়, উন্নতির কোনো ছাপ নেই, বরং সমস্যা দিন দিন পুরো গ্রামে ছড়িয়ে পড়তে লাগলো। এই সময়টাতে সবচেয়ে সক্রিয় দেখা গেল ওয়া কাফো আমাকোকে। তার আরেকটা নাম বলতে এই ওয়া কাফো আমাকো আবার ওকায়াফো আমাকো বলে আর কি। তো এই চরিত্রটা আবার কোত্থেকে এলো? হ্যাঁ, এই ওকায়াফো আমাকো হলো এই নানা কোয়াদু কবিরাজের আনা পরবর্তী একজন তান্ত্রিক। এবার কোয়াদু, বিশেষ করে যে নানা কোয়াদু, গ্রামবাসীকে জোর গলায় বলল, এবার আমাদের সর্দার এডো ভালো হবেই, কারণ আমাকোকে আমরা সাধারণ কোনো তান্ত্রিক মনে করি না। সে এই ধরনের দানবীয় আত্মাগুলোকে নিয়ে খেলা করে, সে এই ধরনের আত্মা জাদুতে একদম সিদ্ধহস্ত, অনেক বড় বড় সমস্যার সমাধান করেছে সে। জানা যায় যে এই যে
ওকায়াফো আমাকো, সে নাকি কুমিরের চামড়ার ড্রেস পরে থাকতো। আর ইনি প্রতিদিন এই এডো বাফুরকে নিয়ে ঘুরতেন। উনি যেহেতু আসছেন, এডো বাফুরকে নিয়ে হাঁটাহাঁটি করতেন। কখনো মন্দিরে যেতেন, কখনো জঙ্গলের ভেতরে যেতেন, কখনো পাথরের নিচে বসে রিচুয়াল করতেন। তিনি দাবি করতেন যে ব্ল্যাক ম্যাজিকের উপকরণ জঙ্গলে লুকানো আছে, আর এই উপকরণগুলো নষ্ট করে দিলেই এই এডো বাফুর ভালো হয়ে যাবে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। নানা কোয়াদু যখন আবার এডোকে নিয়ে রিচুয়ালের জন্য নিয়ে যাবে, তখনই এক বৃদ্ধা আস্তে করে নানা কোয়াদুকে বললেন যে নানা কোয়াদু, ওনাকে নিও না, এই জাদু তো ভাঙছে না, এটা তো দিন দিন বাড়ছেই। আমার মনে হয় তুমি এটা পারবে না, আমরা অন্য কবিরাজ দেখি, দরকার হলে পুরো আফ্রিকা চষে বেরিয়ে সবচাইতে বড় কবিরাজ নিয়ে আসবো, তাও আমাদের সর্দারে কিছু হতে দেব না, কারণ সে আমাদের অভিভাবক। তখন এদের ছেলে বলল, ঠিকই বলেছেন, আমাদের অন্য কবিরাজের সন্ধান করতে হবে। তো এই এত বড় কবিরাজ, এই যে আমার বাবাকে নিয়ে সারাক্ষণ ঘোরাঘুরি করছে, একবার জঙ্গলে যায়, পাথরের উপর যায়, এখানে যায় সেখানে যায়, কাজ তো হয় না। তখন নানা কোয়াদু গ্রামবাসীকে বলে যে তোমরা আসলে আমাকে অপমানই করছো, আমি তো চেষ্টার কমতি করছি না, বিভিন্ন জায়গা থেকে তো কবিরাজ নিয়ে আসছি, সর্দারে ভালো জন্যই তো করছি। আসলে হয় কি, এই অনেকের সামনে সবাই যখন বললো যে এই কবিরাজ দিয়ে কাজ হবে না, কারণ তাকে নিয়ে তো নানা কোয়াদু অনেক ভালো ভালো কথা বলেছিল, এই বিষয়টা আসলে নানা কোয়াদু মনে আঘাত হিসাবেই নেন আর কি। গ্রামের অনেকেই তখন নানা কোয়াদুর পক্ষে চলে যায়, আর এডোর ছেলেকে অপমান করতে থাকে যে তুমি এরকম একজন লোকের অপমান সূচক কথা বলছো এত মানুষের সামনে, কি আর করা। আসলে এডো বাফুরের ছেলে, সে তো তার বাবার অবস্থার কোনো উন্নতি দেখছে না, বরং খারাপ হয়ে যাচ্ছে। তো আসলে কি, এত মানুষের সামনে যদি একজন বয়স্ক ব্যক্তি যিনি অনেক চেষ্টা করছেন তাকে যদি কিছু বলা হয়, উনি তো অপমানিত হবেন বা উনি বেশ লজ্জা পাবেন, এটাই স্বাভাবিক। হয় কি, এই যেই বৃদ্ধা মহিলা যিনি আস্তে করে বলেছিলেন নানা কোয়াদুকে যে কাজ হবে না এরকম সেরকম কথাবার্তা, ওই রাতেই নাকি ওই বৃদ্ধার ঘর পুড়ে যায় আগুনে। কেউ বুঝতে পারলো না আগুন কিভাবে লেগেছিল, তবে ভাগ্যক্রমে সেই বৃদ্ধা বেঁচে যায়। নানা কোয়াদু তখন গ্রামের মাতুব্বর হয়ে উঠেছেন এডোর অবর্তমানে, সবাই তার আশ্রয় নিচ্ছে, কেউ অসুস্থ হলে কেউ ভয় পেলে সবাই কোয়াদুর কুটিরে যায়। এক রাতে এডোর ছেলে কফি গোপনে কোয়াদু সেই কুটিরে যায় আর দেখে কোয়াদু তার কুটিরে একা একা বসে আছে। সামনে তিনটি পাত্র, একটাই ছাই, একটাই নখের মতো কিছু, আর একটাই শেয়ালের পা, চামড়া সহ শেয়ালের পা আর কি, ঠিক সেগুলোই যেগুলো তার বাড়ির পাশে পেয়েছিল। কফি অবাক হয়ে যায়, কিন্তু হঠাৎ কোয়াদুর দিকে তাকিয়ে দেখে কোয়াদু স্থির দৃষ্টিতে, একদম স্থির দৃষ্টিতে বা স্থির চোখে তাকিয়ে আছে তার দিকে। তখন খুবই শান্ত গলায় সে বলে ওঠে, কফি, এইভাবে গুপ্তচরগিরি করা কি ঠিক? ঠিক না কিন্তু। তুমি ভাবছো আমি কিছু লুকাচ্ছি? এসব আমার জন্য নয়, আমি কেবল ওদের শক্তি বুঝতে চাই। শত্রুর শক্তি সম্পর্কে ধারণা না থাকলে তুমি তার মোকাবেলা কিভাবে করবে? এ কথা শোনার পর কফি কিছু বলল না, তার মনে হলো এখানে নিশ্চিত কোনো রহস্য রয়েছে। পরদিন কফির এক দূর সম্পর্কের আত্মীয় আসে তার বাবাকে দেখতে। এরকে দেখে সে তো ভয় পেয়ে যায়, এটা কে? একে তো চেনাই যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে, আপনারা কোনো চিকিৎসা করার নাই? বললেন সেই আত্মীয়। তখন এডোর স্ত্রী আফিয়া সব ঘটনা খুলে বলেন আর কি। সব শুনে সেই আত্মীয় বলে, বুঝতে পারলাম খুব কঠিন জাদু করেছে, অবস্থা খুব খারাপ আর সময়ও খুব কম। নাইজেরিয়াতে একজন আছে আমার পরিচিত, যদি কেউ পারে তবে মনে হচ্ছে উনিই পারবে, উনি যদি ব্যর্থ হয় তবে বুঝবেন আর কোনো সুযোগ নেই এই লোকটাকে বাঁচানোর। তখন ওই আত্মীয় কফিকে বলল যে তুমি আজকে যাও, আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, আমার পক্ষে নাইজেরিয়াতে তুমি যাবে, আমার পক্ষে তো যাওয়া সম্ভব না, আমি তোমার বাবার সাথে এখানে আছি, তুমি যাও আর ওনাকে গিয়ে আমার কথা বলবে, আমার কথা শুনলেই অবশ্যই সে আসবে। ঠিকানা নিয়ে কফি রওনা দেয় সেই কবিরাজকে আনার জন্য। কফি নাইজেরিয়ার পথে রওনা হয়েছিল এক বুক কষ্ট, সেই সাথে আশা নিয়েও। বাবাকে রেখে যাওয়া সহজ ছিল না তার জন্য, মা একা থাকবেন, আবার গ্রামবাসীরাও ভুল বুঝছেন। সে জানতো এটাই হয়তোবা তার বাবার জন্য শেষ চেষ্টা, হয়তোবা এরপর তার বাবাকে চিকিৎসা করানোর সুযোগ আর হবে না।
ছেলে হয়ে বাবার এত কষ্ট সইতেও পারছিল না সে। 3 দিন 3 রাত পেরিয়ে জঙ্গল, নদী, কাঁচা রাস্তা অতিক্রম করে সে পৌঁছালো সেই মানুষের কাছে। এই লোকের নাম শুনলেই নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব দানবীয় জিনেরা দৌড়ে পালায় মানুষের শরীর ছেড়ে দিয়ে। এই লোকটির নাম হচ্ছে বাবা ইফেয়ানি ওবিয়েরো বা ওবিয়েরা। নাইজেরিয়া ও ঘানা 2 দেশেই নাকি তার ব্যাপক জনপ্রিয়তা আছে। দেখতে তিনি একেবারেই সাদাসিধে, মাথায় ধূসর চুল, পরনে মলিন সাদা কাপড়, হাতে সাধারণ একটি কাঠের তৈরি লাঠি। প্রথম দেখায় তাকে দেখে কফির কাছে মনে হলো যে এই লোক পারবে তো, কত বড় বড় লোকজন আসলো আর এই অতি সাধারণ লোক, নিশ্চয়ই আমার ওই আত্মীয়, একটু বাড়িয়ে বলেছে তার সম্পর্কে। যাই হোক, কফি ওনার কাছে গিয়ে শ্রদ্ধা জানিয়ে তার দুঃসম্পর্কে সেই আত্মীয়ের কথা বলতেই এই বাবা ইফেয়ানি বলেন, সে তো আমার খুব কাছের লোক, আমার একটি বড় উপকার করেছে, সে বন্ধু বলতে পারো, খুব কাছের বন্ধু, তার নেমন্তন্ন তার ফেলা যায় না। কি হয়েছে তোমার বাবার, বলো দেখি। কফি এ পর্যন্ত যা যা ঘটেছে সবকিছু খুলে বলে ওনাকে। সবকিছু শুনে তিনি চোখ বন্ধ করলেন, আর কিছুক্ষণ পর ওনার ভ্রু কুচকে দুশ্চিন্তা নিয়ে আবার তাকালেন। তিনি বললেন, আমি এখনই যাব, কিন্তু মনে রেখো খুব খারাপ ষড়যন্ত্রের শিকার তোমার বাবা। যেটা তোমরা জুজু ভাবছো ওটা তোমাদের গ্রামকে আসলে ধ্বংস করার একটা পরিকল্পনা করা হয়েছে। কেউ লোভে পড়ে এই কাজটি করেছে, আমাদেরকে দ্রুত যেতে হবে। এই বলে কফি আর ওই কবিরাজ ইফেয়ানি চলল ঘানার আসেবু গ্রামের উদ্দেশ্যে। বাবা ইফেয়ানি আসেবু গ্রামে পা রাখার মুহূর্তেই পরিবেশ একটু বদলে গেল। এই যে সাদা পেঁচাগুলো দিনের আলোতেও গাছের মাথায় বসে থাকতো আর একদম ঠায় তাকিয়ে থাকতো ওই গ্রামের দিকে, এরা সবার সামনেই হঠাৎ করে উড়ে চলে গেল। পেঁচা কিন্তু দিনের বেলাতে খুব একটা উড়তে দেখা যায় না, কারণ এরা নিশাচর প্রাণী। তো তিনি সর্বপ্রথম যান সেই পুকুরটাতে, যার পানি দিনের পর দিন লালচে ছিল। সেই বিকেলে এসে তিনি আগেই পানির মধ্যে থাকা কালো জাদুর উপকরণগুলো তুলে ফেলেন, ফলে পানি কিছুটা স্বচ্ছ হলো, পুরোপুরি স্বচ্ছ তখনও হয়নি। তিনি বলেন, এই পানি এই গ্রামের প্রাণ, তোমরা এখন থেকে এই পানিটা পান করতে পারবে, এখন আর কোনো সমস্যা নাই। এদিকে গ্রামের মানুষ ফিসফিস করে বলতে লাগলো, এই লোকটাকে খুব আলাদা বলে মনে হচ্ছে, এবার মনে হচ্ছে আমাদের সর্দার সুস্থ হবেন। এদিকে কোয়াদু, মানে এই যে নানা কোয়াদু দূর থেকে সব দেখছিল। তার চোখে তখন বিরক্তি, ঈর্ষা আর চাপা ভয়। সে এগিয়ে এসে বলল, আপনি কে? এখানে আমরা চিকিৎসা করছি, আপনার তো প্রয়োজন নাই, আমরাই আমাদের সর্দারকে সুস্থ করতে পারবো। একথা শোনার পর বাবা ইফেয়ানি শান্ত কণ্ঠে বললেন, অসুখ হলে চিকিৎসা তো সবাই করতে পারে, কিন্তু ক্ষমতার লোভে তৈরি করা অভিশাপ কি সবাই দূর করতে পারে? আমি সেটাই ভাঙতে এসেছি। এই একটি বাক্যই কোয়াদুর মুখটা ফ্যাকাশে করে দিল। সেই দিন রাতেই বাবা ইফেয়ানি এডোবাপুরের ঘরে প্রবেশ করলেন। এডো সেই আত্মীয়কে দেখে খুশিতে জড়িয়ে ধরে বললেন, বন্ধু, তোমার নেমন্তন্নকে আর ফেলতে পারি? এদিকে সেই আত্মীয় বললেন যে আমি জানি তুমি এই কাজটা সমাধান করতে পারবে। এই বাবা ইফেয়ানি বললেন, এখন সময় খুব কম, এডোকে নিয়ে বাইরে আসো আর গ্রামবাসী সবাইকে খবর দাও, যা করার সবার সামনেই হবে। তখন কফি, মানে এই যে এডোবাপুরের ছেলে কফি, গ্রামবাসীকে ডাকলেন, তার বাবাকেও ঘরের বাইরে নিয়ে আসলেন। কবিরাজ বাবা ইফেয়ানি শুধু মাটিতে বসে কিছুক্ষণ মন্ত্র পড়ে লাঠিটা এডোর সামনে রাখলেন। হঠাৎ বাতাস যেন ভারী হয়ে উঠল, এডোর শরীর কাঁপতে শুরু করলো, তার চোখ লাল হয়ে উঠল, গলার স্বরটাই বদলে গেল। সে বলতে থাকলো, ফিরে যাও বৃদ্ধ, এই শরীর আমার, তাকে আমার কাছে বিক্রি করা হয়েছে, আমি একে নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না। আমার শক্তি সম্পর্কে গ্রামবাসী সব জানে। এই কথা শোনার পর বাবা ইফেয়ানি হাসলেন আর বললেন, তুই শক্তিশালী ঠিক, কিন্তু তুই তো বন্দি, আর বন্দিরা জানিস তো খুব বেশি চিৎকার চেঁচামেচি করে, আর বন্দিরা যখন চিৎকার চেঁচামেচি করে না, আমার কাছে না খুব ভালো লাগে। চেঁচা, যত পারিস চেঁচামেচি করতে থাক। এই কথা শোনার পর এডোর ভিতরে থাকা পিশাচটা বলল, কি আমি বন্দি? আরে বেটা, আমাকে বন্দি করবে এমন কোনো কবিরাজ পৃথিবীতে এখনো জন্মাইছে নাকি? আমি মহা শক্তিশালী, আর আগের কবিরাজদের কি করেছে ওদেরকে জিজ্ঞেস কর বেটা। বাবা ইফেয়ানি বলল, আচ্ছা, এত ক্ষমতা, এত শক্তিশালী তুই, যদি পারিস আমার লাঠিটা পার হয়ে আমার কাছে আয় তো দেখি। তখন ওই পিশাচটা নাকি খুব চেষ্টা করছিল, কিন্তু নাকি উঠতেই পারছিল না।
পিশাচটা তখন চিৎকার করতে করতে বলে, এই লোককে সরাও, সে সব জানে, সে আমাকে বন্দি করেছে, এত সহজে কিভাবে করতে পারলো সে। গ্রামবাসী কিন্তু এই ঘটনার সাক্ষী যে এই যে কোয়াদু 3-4 জন কবিরাজ নিয়ে আসে, আরো কত কবিরাজ নিয়ে আসছে, এই কবিরাজগুলো নিয়ে এসে কিন্তু এই পিশাচটাকে কোনোভাবে বন্দি করতে পারেনি এই নানা কোয়াদু। অথচ এই লোকটা এই জিনটাকে বন্দি করে ফেলেছে। গ্রামবাসীরা কিন্তু দূরে দাঁড়িয়ে সব দেখছিল, কেউ বিশ্বাসই করতে পারছিল না। ভয়ঙ্কর একটা দানব গাছপালা ভেঙে চলে এসেছিল, যেই দানবটা কবিরাজকে ছুঁড়ে মেরেছিল মাটির উপরে, সেই কবিরাজটা মারাই গেল, অথচ সেই দানবটা এখন নাকি ভয়ে কাঁপছে। বাবা ইফিয়ানি গম্ভীর স্বরে বললেন, তুই মুক্তি চাস? তখন সেই পিশাচটা বলে, হ্যাঁ আমি মুক্তি চাই। কে বন্দি থাকতে চায়? তখন বাবা ইফিয়ানি বললেন, মুক্তি যদি চাস তো সব খুলে বল, কে তোকে ডেকেছে, কার জন্য তুই এডোবাফুরের এই হাল করলি? তখন নাকি দানবটা গর্জন করে বলল, কোয়াদু, নানা কোয়াদু। ক্ষমতার লোভে সে আমাকে বন্দি করতে চেয়েছিল। এক ঢিলে 2 পাখি, এডোকে অচল করবে আর আমাকে বশ করে গ্রামের উপর রাজত্ব করবে। যেই না এটা বলেছে, সাথে সাথে গ্রামবাসীরা কানাঘুষা করতে শুরু করলো। তারা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। এদিকে নানা কোয়াদু কিন্তু ওখানে ছিল। ধরা পড়ার কারণে সে আস্তে আস্তে পেছন দিকে সরে যাচ্ছিল। তখন ওই দানবটা আরো বলে, সে আমাকে পেঁচা আর শেয়াল বলি দিতে দিতে শক্তিশালী করেছিল, কিন্তু পুরোপুরি বশ করার আগেই সময়টা নষ্ট হয়ে যায়। ওদিকে নানা কোয়াদু হঠাৎ চিৎকার করে বলে উঠল, মিথ্যা, এরা সবাই মিথ্যা বলছে। কোয়াদু গোপনে মন্ত্র পড়তে শুরু করলো, কিন্তু বাবা ইফিয়ানি তখনই লাঠি মাটিতে আঘাত করলেন। এক বিকট একটা বোম ফাটার মতো শব্দ হলো, আর তখন কোয়াদুর গলার আওয়াজ যেন থেমে গেল। কথা বলার শক্তি সে হারিয়ে ফেলেছে। কবিরাজ বাবা ইফিয়ানি গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলল, শোনো তোমরা, এই যে এডোবাফুরের ছেলে কফি, সে যখন আমাকে সবকিছু খুলে বলে, তখন আমি চোখ বন্ধ করে আমার সবচাইতে শক্তিশালী জিনকে ডাকি আর তথ্য সংগ্রহ করতে বলি। তখন সে আমাকে বলে যে আমি যখনই দেখেছি কফি আপনার কাছে আসছে, তখনই আমি সব তথ্য সংগ্রহ করেছি। কফির বাবা খুব ন্যায়পরায়ণ একজন সর্দার। সবসময় তিনি চাইতেন তার গ্রামের মানুষ যেন ভালো থাকে। এই যে কোয়াদু, সে তখন নতুন কবিরাজি শিখতেছে। এমন সময় সে একটি রিচুয়াল করে শক্তিশালী একটি পিশাচকে বশে আনতে চায়, কিন্তু সেই পিশাচ তাকে বাচ্চা বলি দিতে বলে। সে যখন বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিল, তখন সর্দার সেটা দেখে ফেলে আর কোয়াদুকে সজোরে মারে একটা কোষের থাপ্পড়। তিনি আরো বলেন, আমার গ্রামে এসব চলবে না। যদি কবিরাজ হতে চাও তবে গ্রামবাসীর উপকারের জন্য কবিরাজ হও, আমি সাহায্য করব। কিন্তু যদি ক্ষতি করার উদ্দেশ্য থাকে তবে আমি তোমাকে শাস্তি দিব, ভয়ঙ্কর শাস্তি। এবার মতো মাফ করলাম, পরের বার কিন্তু প্রাণ নিয়ে যেতে পারবে না, আর এই কথা আমি কাউকে বলবো না, এবারের মতো ছেড়ে দিলাম। কোয়াদু তখন কিছু না বলে চলে যায়, কিন্তু তার মনে শুধু প্রতিশোধের আগুন জ্বলতে থাকে, আর গ্রামবাসীর সর্দারের প্রতি ভালোবাসা তাকে আরো হিংসাত্মক করে তোলে। একদিন সে চিন্তা করে, এই এডোবাফুর থাকলে তো আমার লক্ষ্য পূরণ হবে না, তাকে সরাতে হবে। তখন সে একটি শেয়াল, 7টি পেঁচা বলি দিয়ে আর এডোবাফুরের কাপড় ও নখ সংগ্রহ করেছে কোনোভাবে। এইভাবে সে ব্ল্যাক ম্যাজিক করে এক ভয়ঙ্কর কালো জাদুতে পারদর্শী পিশাচকে আহ্বান করে। সেই মূলত এই কাজটি করেছে। শর্ত ছিল, এই পিশাচটি যদি কাজটি করে দিতে পারে তাহলে প্রতি বছর একটি মানুষ বলি তাকে দিতে হবে, আর পিশাচটা তাকে কালো জাদু শেখাবে। কোয়াদু যখন দক্ষিণ আফ্রিকা থেকে 3 জন কবিরাজ আনে, তখন তারা কোয়াদুকে পরামর্শ দেয়, তাকে প্রতি বছর বলি না দিলে সে তোমাকে কিন্তু নিয়ে যাবে। এর থেকে ভালো চলো এডোকে বলি দিয়ে আর কিছু রিচুয়াল করে পিশাচটাকে বন্দি করি, তাহলে তাকে দিয়ে আমাদের ইচ্ছা মতো কাজ করাতে পারবো। কোয়াদু বলে, আমি তো একে বন্দি করার মন্ত্র জানি না। তখন তারা বলে, আমরা সব জানি, আমরা তোমাকে সাহায্য করব, কিন্তু শর্ত হলো আমরাও এই পিশাচটাকে আমাদের ইচ্ছা মতো ব্যবহার করব। তখন নাকি এই নানা কোয়াদু রাজি হয়। এই জন্যই তারা এডোকে রিচুয়ালে রেখে টোপ দিয়ে পিশাচটাকে সশরীরে হাজির করার বশ করা বা বশীকরণ যে মন্ত্র, এটা পড়ছিল। আর যে কবিরাজ বুদ্ধিটা দিয়েছিল সে বুঝতে পারেনি পিশাচটা এত শক্তিশালী, তাই সে ওকে দেখেই ভয়ে দৌড় দেয় আর পিশাচটা তাকে হত্যা করে। এরপর থেকে কোয়াদু অনবরত চেষ্টা করতে থাকে এই পিশাচটাকে বশ করার। আর কোয়াদু পরিকল্পনা করেছিল আগামী অমাবস্যায় সে এডোকে বলি দেবে।
এই যে যে কথাগুলো সব এই বাবা ইফিয়ানি বললেন। মূলত সবকিছু শোনার পর দ্রুত উনি এই গ্রামে চলে আসেন। তো সবকিছু যখন এই বাবা ইফিয়ানি গ্রামবাসীকে বললেন আর কি, এই কথা শুনে গ্রামবাসী আর এই যে কফি মানে এডোবাফুরের ছেলে রেগে আগুন হয়ে যায়। কোয়াদুকে খুঁজতে থাকে হত্যা করার জন্য। গ্রামবাসী বলে কোয়াদুকে হত্যা করতেই হবে, তা না হলে সে আবার এই কাজ করবে। কবিরাজ বাবা ইফিয়ানি তখন এডোর শরীরে থাকা বিশ্বাসটাকে বলে, তুই চলে যাবি কিনা বল, নয়তো তোকে হত্যা করতে আমার যে কয়েক সেকেন্ড লাগবে সেটা না হয় তুই বুঝতে পারছিস না, কিন্তু আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। তুই কি বুঝতে পারছিস যে কয়েক সেকেন্ডও না, সেকেন্ডেরও কম সময়ের ব্যবধান আমি তোকে হত্যা করতে পারি? তখন সেই দানবীয় পিশাচটা গম্ভীর স্বরে বলল, আমি চলে যাব, কিন্তু আমার তাজা প্রাণ কোথায়? কারণ কোয়াদু আমাকে বলেছিল আমাকে বলি দেবে, সেজন্য আমি তার হয়ে কাজ করেছি, যার ফলে আমার শক্তি তো ইতোমধ্যে অনেক কমে গেছে। এখন একটি তাজা প্রাণের বিনিময়েই আমি আমার আগের শক্তি ফেরত পাবো আর আমি চলে যেতে পারবো। এদিকে গ্রামবাসী তো স্তব্ধ হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না। তখন বাবা ইফিয়ানি দানবের দিকে ফিরে বললেন, তোর তাজা প্রাণ লাগবে তাই না? আচ্ছা যা, আমরা তোকে নানা কোয়াদুকে দিলাম। এই গ্রামবাসী তোমরা সবাই শুনলা, তোমরা কি আমার এই কথার সাথে একমত? উপস্থিত গ্রামবাসী সবাই হাত তুলে বলল, একমত। হে পিশাচ, তুমি নানা কোয়াদুকে নিয়ে যাও, এ লোক ভালো না। এরপর এই যে বাবা ইফিয়ানি তার যে লাঠিটা ছিল, এই লাঠিটা মাটি থেকে উপরের দিকে উঠিয়ে নিলেন। সাথে সাথে এডোবাফুর জ্ঞান হারায়। তার মানে হচ্ছে এই দানবটি মুক্তি পেয়েছে, বিদায় নিয়েছে। এর কয়েকদিন পর জঙ্গলের পাশে নানা কোয়াদুর লাশ দেখতে পায় গ্রামবাসী। পুরো শরীর সাদা হয়ে আছে, মুখটা ফ্যাকাশে, মনে হচ্ছে শরীরে এক ফোঁটা রক্তও নেই। গ্রামবাসী বুঝতে পারল পাপী তার ফল পেয়েছে, আর এই আসিবু গ্রাম মুক্ত হয়েছে এক ভয়ঙ্কর কালো জাদুর অধ্যায় থেকে। এরপর বাবা ইফিয়ানি কবিরাজ, যিনি কিছুদিন এডোবাফুরের বাড়িতে থেকেছিলেন, তাকে চিকিৎসা করেন। এরপর অনেকটাই সুস্থ হয়ে যান এই এডোবাফুর। তার সুস্থ হতে আরো সময় লাগবে, যেহেতু শরীরে বড় ধরনের একটা ধকল গেছে, কিছুটা তো সময় লাগবেই। তবে আস্তে আস্তে এডোবাফুর সুস্থ হয়ে যান। গ্রাম পরিচালনা করার মতো শক্তি তার আসলে ওভাবে ছিল না, কারণ একটা বড় ধরনের শারীরিক বিপর্যয়ের মুখে উনি পড়েছিলেন, যার কারণে পরবর্তীতে তার পুত্র কফি বাফুর সর্দার নির্বাচিত হয় গ্রামের সবার সম্মতিতেই। আসিবু গ্রামে আবারও নেমে আসে শান্তি। সবাই মোটামুটি আগের মতোই কাজ করতে থাকে, তাদের মধ্যে আতঙ্কটাও কেটে যায়। আর ওই যে পুকুরের পানিটা স্বাভাবিক হয়ে যায়, বাচ্চারা ক্রমাগত অসুস্থ হচ্ছিল তারাও স্বাভাবিক হয়ে যায়। ইফিয়ানি যখন চলে যাবেন, গ্রামবাসী তাকে কৃতজ্ঞতা জানায়। তিনি গ্রামবাসীকে বলেন যে মনে রেখো, সবচেয়ে ভয়ঙ্কর যেই ব্যাপার সেটা হচ্ছে মানুষের লোভ আর হিংসা। এই দুটি পারে একটি জীবন, একটি পরিবার, এমনকি একটি গ্রামকে ধ্বংস করে দিতে। এটা বলেই বাবা ইফিয়ানি চলে যান। তো ঘটনাটা এ পর্যন্তই। ঘটনাটা মূলত মানে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আস্তে আস্তে এই নামগুলো সংগ্রহ করতে হয়েছে, কারা কারা এসেছিলেন। এখানে তো খুব বেশি লোকের নাম নেই। এই যে বাবা ইফিয়ানির নাম, তারপরে এডোবাফুর, তারপরে কফি বাফুর, তারপর নানা কোয়াদু, এরকম অল্প কয়েকজনের নাম। আর যেহেতু তারা বেশ পরিচিত মানুষ ছিলেন, যার কারণে নামগুলো সংগ্রহ করতে খুব বেশি অসুবিধা হয়নি হৃদয় ভাইয়ের। তো হৃদয় ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।